যে চ্যাপ্টারটা রিভিশন করাবো সেটা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে তো? INDAS, ঠিক আছে, INDAS অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে চ্যাপ্টারটা আছে। তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো অনেকগুলো পার্ট আছে আমাদের, মানে ওভারঅল অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে আমাদের ক্যালকুলেশনের আন্ডারে 3টে পার্টই আমাদের সিলেবাসে রেখেছে। একটা রেখেছে 1, একটা রেখেছে 16, আর একটা রেখেছে 33। 1 নম্বর স্ট্যান্ডার্ড, যেটা বারবার বলেছি, এখান দিয়ে 5 মার্কসের থিওরি আসবে এবং প্রথম কোশ্চেনই দেখতে পারে, ফার্স্ট কোশ্চেন, একদম কোশ্চেন পেপারে ফার্স্ট কোশ্চেন গ্রুপেতে দুটো দেবে, একটা লিখতে হবে। এই 16 আর 33 দুটোই প্র্যাকটিক্যাল, বাট এর মধ্যে কিছু থিওরিও থাকতে পারে, ঠিক আছে? থিওরি বেশি থাকে 16তে আমি এই থিওরি দিই, 16টি থিওরি দিয়েছি। 33 হয়তো একটা থিওরি দিয়েছি, ঠিক আছে? 33 ওর অবজেক্টিভসটা কি দিয়েছি, আর বেসিক ইপিএস এর ডাইরেক্ট ইপিএস এর ডিফারেন্সটা দিয়েছি, ব্যাস, আর কিছু দিইনি। তো আমি যে অঙ্ক আরম্ভ করবো না এখন, আর এই যেটা বললাম 16 আর 33 দুটো দেবে, 16 এর সাথে 33 অর দেবে, 10 নম্বরে আসবে, 10 নাম্বার 10 মার্কসে আসবে। তো আমি এখন করাচ্ছি 33, আমি এখন 33টা করাচ্ছি। এই 33 এর মধ্যে তোমরা দুটো কনসেপ্ট, মানে দুটো কনসেপ্টের উপর অঙ্ক আসে, একটা বেসিক ইপিএস আর একটা কি ডাইলুটেড ইপিএস। একটা হচ্ছে বেসিক ইপিএস আর একটা হচ্ছে তোমার কি বললাম ডাইলুটেড ইপিএস। লেখো বেসিক ইপিএস আর একটা হচ্ছে ডাইলুটেড ইপিএস। একটা হচ্ছে বেসিক ইপিএস, একটা ডাইলুটেড ইপিএস। তোমার পরীক্ষায় যদি ডাইলুটেড ইপিএস বের করতে বলে তাহলে কিন্তু বেসিক ইপিএস করতেই হবে। যদি শুধু বেসিক ইপিএস করতে বলে কোনো সমস্যা নেই। তোমার পরীক্ষা যদি শুধু বেসিক ইপিএস এর অঙ্ক করতে বলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার পরীক্ষায় বলে যায় ডাইলুটেড ইপিএস করতে, ঠিক আছে, তোমাকে যদি বলে যে ডাইলুটেড ইপিএস করতে, তাহলে বেসিকও করতে হবে, ডাইলুটেডও করতে হবে, এটা মাথায় রাখবে কিন্তু। তো দেখো বেসিক ইপিএস নরমাল ব্যাপার, কোনো সমস্যা নেই বেসিক ইপিএস করা, কোনো রকমের কোনো সমস্যা নেই বেসিক ইপিএস এ। বেসিক ইপিএস জিনিসটা কি, আমরা যে লিভারেজ করেছি, লিভারেজ জানি, লিভারেজের যেমন ফর্মুলা ছিল ওইটাই লিভারেজ যেমন ছিল। ইকুইটি আগেও ক্লাসগুলোতে বলেছি, ইকুইটি আর্নিংস কে তুমি নাম্বার অফ ইকুইটির সাথে ভাগ করো, তখন বেসিক ইপিএস বেরিয়ে যাবে। জাস্ট ফর্মুলাটা লিখে দিই, এখন অঙ্ক করবো তো। এর ফর্মুলাটা লিখবো ইকুইটি আর্নিংস, যেমন আগে করতাম, ইকুইটি আর্নিংস ডিভাইডেড বাই কি লিখবো, নাম্বার অফ ইকুইটি শেয়ারস। খুব বেটার হয় নাম্বার অফ ইকুইটি শেয়ারের জায়গায় যদি আমরা এরকম লিখি, আমরা আগেও বলেছি ওয়েটেড, যদি আমরা ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার বলি, খুব সুন্দর লাগে কথাটা। এটাই হচ্ছে বেসিক ইপিএস বের ফর্মুলা, ইকুইটি আর্নিংস বাই ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার। একদম সোজা অঙ্ক দেয়, একদম সোজা অঙ্ক, ঠিক আছে? এইবার ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারের কিছু জিনিস শেখাচ্ছি, ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার কিভাবে করতে হয়। দেখো তোমাকে ধরো একটা কোশ্চেন বলে দিয়েছে, দেখো তোমাকে ধরো কোশ্চেন বলেছে নাম্বার অফ শেয়ারস, ধরো তোমাকে বলেছে নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং, নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং অ্যাজ অন 1 জানুয়ারি। ধরো তুমি 24, ধরো 24 দিয়ে দিয়েছে, কত 1 লাখটা শেয়ার আছে। কবে 1 লাখটা শেয়ার আছে বুঝতে পারছো?
নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাজ অন 1/1/24, একদম বছরের শুরুতে ধরো এতগুলো শেয়ার আছে, 1 লাখ শেয়ার আছে, ঠিক আছে। তারপর বলেছে ধরো নাম্বার অফ শেয়ার ইস্যু, আবার শেয়ার ইস্যু করা হয়েছে কবে, অন 1 এপ্রিল 2024, 40,000টা শেয়ার। এবার বলে ধরো স্টক ডিভিডেন্ড, দেখো তোমাদের বলে দিই একটা কথা, স্টক ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড মানে কিছুই না, বোনাস শেয়ার, ঠিক আছে, বোনাস শেয়ার, স্টক ডিভিডেন্ড, ঠিক আছে। কত বলেছে, স্টক ডিভিডেন্ড পার 10 শেয়ার্স, স্টক ডিভিডেন্ড পার 10 শেয়ার্স, ঠিক আছে, অন 13 এপ্রিল 2024, কত, 1 শেয়ার। বলেছে স্টক ডিভিডেন্ড মানে বোনাস শেয়ার, বোনাস শেয়ার দেবে এত তারিখে, যদি তোমার 10টা শেয়ার থাকে তাহলে একটা দেবে, 10টা শেয়ার থাকলে একটা দেবে, মানে বুঝতেই পারছো, 10টা থাকলে একটা দেবে। আর বলেছে শেয়ার রিপারচেস মানে বাইব্যাক, বাইব্যাক এটাকে বলা হয় বাইব্যাক, শেয়ার রিপারচেস অ্যাজ অন 1/9/24, এটা বলেছে 30,000টা শেয়ার। এই দিয়েছে কোশ্চেন, বলছে তুমি আমাকে ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করে দাও, ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার বের, কি বললাম, ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করে দাও, এটাই বলেছে কোশ্চেন, সিম্পল কোশ্চেন। তো ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করার আগে করবো আমি, আচ্ছা লিখে দিই এখানে, ক্যালকুলেট, ক্যালকুলেট ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারস, এটা বের করতে বলেছে, করে দেবো, এটা করে দেবো, এমন কিছু না। তার আগে একটা ইম্পর্টেন্ট নোট লিখে দিচ্ছি, নোট, লিখো স্টক ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড অ্যান্ড স্টক স্প্লিট, স্টক ডিভিডেন্ড অ্যান্ড স্টক স্প্লিট, ঠিক আছে, ট্রিটমেন্ট, স্টক ডিভিডেন্ড অ্যান্ড স্টক স্প্লিট ট্রিটমেন্ট, stock dividend and stock split treatment will be applied, will be applied, যদি তোমার কোশ্চেনে, কোশ্চেন পেপারে যদি এরকম থাকে, আমি দেখিনি আজ পর্যন্ত ফিউতে এরকম পয়েন্ট, তবু বলে দিলাম, করে দিচ্ছি, স্টক ডিভিডেন্ড বা স্টক স্প্লিট ট্রিটমেন্ট যদি থাকে সেটাকে কি ভাবে অ্যাপ্লাই করবে, রেট্রোস্পেক্টিভলি, কি বললাম কথাটা, রেট্রোস্পেক্টিভলি, লেখো উইল বি অ্যাপ্লাইড রেট্রোস্পেক্টিভলি, রেট্রোস্পেক্টিভলি, আমি সব বলে দেবো রেট্রোস্পেক্টিভলি জিনিসটা কি আর প্রসপেক্টিভলি জিনিসটা কি, তোমরা যেমন নরমালি যেগুলো জানো ওটাকে প্রসপেক্টিভলি বলে, ঠিক আছে, তো রেট্রোস্পেক্টিভলি বলেছে এখানে, এখানে আমি হাইলাইট করে দিলাম। যদি কোশ্চেন পেপারে স্টক ডিভিডেন্ড স্টক স্প্লিট থাকে, তার ট্রিটমেন্টটা কি করে অ্যাপ্লাই করব, রেট্রোস্পেক্টিভলি, দ্যাট ইজ সিন্স, দেখো দ্যাট ইজ সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, full stop. A stock split or stock dividend, stock split or stock dividend, ঠিক আছে, stock dividend adjustment is not applied, adjustment is not applied to any share, to any shares issued or repurchased, repurchase মানে buyback, ঠিক আছে, after, after the split, একটা অঙ্ক, এই অঙ্কটা দিয়ে বুঝিয়ে যাবে পুরো ব্যাপারটা,
বলছে স্টক ডিভিডেন্ড আর স্টক স্প্লিট ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করবো রেট্রোস্পেক্টিভলি। আর রেট্রোস্পেক্টিভলি মানে কি বলছে, সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, সবসময় বিগিনিং অফ দ্য পিরিয়ড দিয়ে করতে হবে, বিগিনিং একদম পুরো বছরের শুরু থেকে। আর স্টক স্প্লিট আর স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট ইজ নট অ্যাপ্লাইড টু এনি শেয়ার ইস্যু, শেয়ার ইস্যুর উপর অ্যাপ্লাই করা হবে না, ঠিক আছে, শেয়ার ইস্যু অর রিপারচেস আফটার দ্য স্প্লিট। তো দেখো এই অঙ্কটা করি, অঙ্কটা করলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। প্রথমে লিখছি, এটা ঘর করছি নাম্বার অফ শেয়ার, ঠিক আছে, নাম্বার অফ শেয়ারস এর একটা ঘর করলাম, ঠিক আছে। তারপর একটা অ্যাডজাস্টমেন্টের ঘর করব, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি করার দরকার ছিল না অ্যাডজাস্টমেন্টের ঘর, আগেও যখন শিখিয়েছিলাম অ্যাডজাস্টমেন্টের ঘর করিনি। তো এখানে কেন আমি অ্যাডজাস্টমেন্টের ঘর করছি, কারণ এখানে এই যে তোমার ওই স্টক স্প্লিটের ব্যাপার বলেছে না, সরি স্টক ডিভিডেন্ড বলেছে, এই জন্যই আমাকে করতে হচ্ছে। ঠিক আছে, তো তাহলে প্রথমে শেয়ার কতগুলো ছিল দেখো, শেয়ার প্রথমে ছিল 1,00,000টা শেয়ার, তারপর 40,000টা শেয়ার, ঠিক আছে। প্রথমে ছিল 1,00,000টা শেয়ার, তারপর ছিল 40,000টা শেয়ার, ঠিক আছে। বুঝতে পারছো, একদম পুরো মনোযোগ সহকারে শুনবে। আর এখানে এখানে একটা ঘর করছি ওয়েটেড অ্যাভারেজ, ডাইরেক্ট করে দিই, আর কোনো সমস্যা নেই, ওয়েটেড অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি ছিল 30,000 বাইব্যাক। দেখো ভালো করে ক্লিয়ার করতে হবে, ভালো করে ক্লিয়ার করতে হবে। প্রথমে বছরের শুরুতে 1,00,000টা শেয়ার ছিল, শুরুতে 1,00,000টা শেয়ার ছিল, তারপরে আবার 40,000টা শেয়ার ইস্যু করা হয়েছে, এবার তারপরে 30,000টা শেয়ার রিপারচেস মানে বাইব্যাক করা হয়েছে, বাইব্যাক। তো বছরের শুরুতে যে 1,00,000টা শেয়ার ছিল, দেখো আমি তোমাকে বলি, এই যে বছরের শুরুতে 1,00,000টা শেয়ার ছিল, তুমি নর্মালি বলো, তোমরা তো যারা যারা ক্লাস করেছো বলতেই পারবে, 1,00,000টা শেয়ার ছিল, তাহলে এই টাকাটা এর কতদিন ওয়েট হবে, তাহলে নর্মালি যদি বলি এখানটায়, যদি আমি ছোট্ট করে দেখাই, টুকতে হবে না, জাস্ট বোঝো এখানটায় 1,00,000 ইন্টু 12/12 করলাম, এটা কি কারোর বুঝতে অসুবিধা হয়েছে? এটা কি কারোর বুঝতে অসুবিধা হয়েছে? আমি ডায়াগ্রাম টাইম লাইন ড্র করে দিচ্ছি, দেখো টাইম লাইন। আমি যদি মনে করি, এখানে তো ডেট বলেনি, মনে করছি ক্যালেন্ডার ইয়ার বলেছে, ধরো 1/1 থেকে এটা 31/12, তাহলে তোমার বছরের শুরুতে এখানে 1,00,000টা শেয়ার ছিল, তাহলে এই শেয়ারটা পুরো ক মাস খাটলো, পুরো 12 মাস খাটলো না, তাই তো লিখলাম 12/12। তুমি এই পরেরটা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করো, পরেরটা কত ছিল ডেট, 1 এপ্রিল, 1 এপ্রিল মানে 1/4, তাহলে এখান থেকে এই ডেটটা কতদিন হচ্ছে, 1/4 থেকে 31 কতদিন হচ্ছে, 9 মাস, 9 মাস হচ্ছে। তাহলে আমি বলতে পারি তো এখানে 40,000, এটা টুকতে হবে না, বোঝাচ্ছি কিন্তু 9/12, এটা আমরা করতাম তো, হ্যাঁ কি না? যারা যারা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 করেছো, ক্লাস করে, তাদের কাছে কোনো রকমের কোনো ডাউট নেই, এটা যে করতাম আমরা, ঠিক আছে। কি বললাম বোঝা যাচ্ছে তো এটা? এগুলো সব বোঝা যাচ্ছে তো, কেন 12/12 হলো, কেন 9/12 হলো, তাহলে কিন্তু আমার বোঝাতে আর একটু বেশি হবে। এবার দেখো বাইব্যাক, বাইব্যাক বুঝতেই পারছো, বাইব্যাক বাইব্যাক কেন মাইনাস হলো বুঝতেই পারছো, তার শেয়ার তো নেই, বাইব্যাক হয়ে যাচ্ছে। এবার বাইব্যাক কবে হচ্ছে, ডেটটা কি বলছে, বাইব্যাকের ডেট পড়ো, 1 সেপ্টেম্বর, 1/9, ধরো 1/9, এখানে 1/9, তাহলে কতদিন হচ্ছে 1/9 থেকে এইটুক সময় কতদিন হচ্ছে, কোনো 9, 10, 11, 12, 4 মাস, তাই তো। এখানে কত হচ্ছে 30,000 ইন্টু 4/12, কোনো ডাউট নেই এখানে, কোনো ডাউট নেই এখানে। এবার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা কি, স্যার বোনাস শেয়ার করলেন না, দেখো বোনাস শেয়ার করবো না আমরা, বোনাস শেয়ার অন্যরকম ভাবে ট্রিটমেন্ট হবে। বোনাস শেয়ারটা কি বলেছে, বলছে স্টক বোনাস শেয়ারের উপর কি করবো জানো, রেট্রোস্পেক্টিভ এফেক্ট করবো। এই যে স্টক ডিভিডেন্ড মানে বোনাস শেয়ার, এর উপর আমরা রেট্রোস্পেক্টিভ এফেক্ট করবো, এটা লিখেছি, স্টক ডিভিডেন্ড আর স্টক স্প্লিটের ট্রিটমেন্টের উপর আমরা কি করবো, রেট্রোস্পেক্টিভ এফেক্ট করবো। স্যার তাহলে আপনি যে এইটা 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 করে কি এফেক্ট করে, এটাকে বলে প্রসপেক্টিভ এফেক্ট। প্রসপেক্টিভ এফেক্ট কাকে বলে, সামনের দিকে যাবে তাকে বলে প্রসপেক্টিভ এফেক্ট, ঠিক আছে। ধরো এই ধরো এখান থেকে, এই যে এখান থেকে আমরা এখানে গেলাম 12 মাস প্রসপেক্টিভ, এখান থেকে এখানে গেলাম প্রসপেক্টিভ, এখান থেকে এখানে গেলাম প্রসপেক্টিভ, বুঝতে পারলে কাকে প্রসপেক্টিভ বলে, ঠিক আছে। এগুলোকে নরমাল স্টেট যাচ্ছি প্রসপেক্টিভ।
আর কিন্তু কি বলেছে, বোনাস শেয়ারের ক্ষেত্রে তোমাকে করতে হবে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, মানে বিগিনিং অফ দ্য পিরিয়ড থেকে ধরতে হবে, বিগিনিং অফ দ্য পিরিয়ড থেকে ধরতে হবে, বিগিনিং কিন্তু বছরের শুরু থেকে ধরতে হবে। এবার দেখো তোমাকে কি বলেছিল, তোমাকে বলেছিল বোনাস শেয়ার, বোনাস শেয়ার কবে দেবে বলেছিল, স্যার বোনাস শেয়ার দেবে বলেছিল, দেখো বোনাস শেয়ার দেবে কবে, এই যে 30শে এপ্রিল বোনাস শেয়ার দেবে, বোনাস শেয়ার দেবে কবে, 30শে এপ্রিল। তাহলে তোমরা যারা বোনাস শেয়ার করেছো আগে, ধরো ফিফথ সেমিস্টারে ছিল বোনাস শেয়ার, তোমরা দেখেছিলে তো বোনাস শেয়ার, বোনাস শেয়ার কটা দেবে, একটা দেবে, 10টা থাকলে একটা দেবে। তাহলে তুমি বলো 30শে এপ্রিল তোমার কাছে কতগুলো শেয়ার ছিল বলো দেখি, 30শে এপ্রিল তোমার কাছে কতগুলো শেয়ার ছিল বলতে পারবে, 1 লাখ শেয়ার ছিল না 1,40,000 শেয়ার ছিল? 30শে এপ্রিল তোমার কাছে কতগুলো শেয়ার ছিল, 1 লাখটা শেয়ার ছিল নাকি 1,40,000টা শেয়ার ছিল? 1,40,000টা শেয়ার ছিল, ইজিলি বলা যাবে 1,40,000 শেয়ার ছিল। তাহলে তাহলে এখানে কি বলেছে, এটাই বারবার করে মাথায় রাখবে, এই যে এখানে বলেছে যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট করতে হবে বোনাস শেয়ার উপর সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। অর্থাৎ এই যে অ্যাডজাস্টমেন্টটা বসাবো আমরা, অ্যাডজাস্টমেন্ট এর উপরও বসাবো, আবার এর উপরও বসাবো, দুটোর উপরেই তোমাকে অ্যাডজাস্টমেন্টটা বসাতে হবে, দুটোর উপরে। তাহলে কি বলেছে, 10টা থাকলে একটা দেবে, 10টা থাকলে একটা দেবে, তাহলে তোমার অ্যাডজাস্টমেন্ট কত বসাবো জানো এখানে, অ্যাডজাস্টমেন্টটা এখানে 1.1 আর এখানেও 1.1। স্যার যদি এরকম বলতে, দেখো এখানে কি বলেছে, কেন 1.1 হলো, ব্যাপারটা তো বোঝার চেষ্টা করো। ওই বোনাস শেয়ার কি বলেছিল, 10টা থাকলে একটা দেবে, 10টা থাকলে একটা দেবে, এই জন্য তোমার হলো 1.1। ঠিক আছে তো, এটা মাথায় রাখতে হবে। যদি দুটো দিত তখন 1.2 করে দিতে। ঠিক আছে তো, এটা তোমাকে মাথায় রাখতে হবে, দুটো থাকলে, 3টে থাকলে 1.3 হতো। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা কত হলো, তাহলে ক্যালকুলেট করে দাও, এই যেটা বেরোবে তার সাথে 1.1 গুণ করে দাও। আর এটা কেন এই দুটোর উপরই হলো, কেননা বোনাস শেয়ারটা কবে দাও, 30শে এপ্রিল, তা 30শে এপ্রিলের আগে যতগুলো ছিল সব করার উপর হবে, সব করার উপর হবে, তাই জন্য এটা হলো। তাহলে 1 লাখ ইন্টু 1.1 এই করে দেখো কত বেরোচ্ছে অ্যান্সার, এটা ইন্টু কত হবে 1.1 করে দেখো, করে দেখো কত বেরোচ্ছে, 1 লাখ ইন্টু 1.1, ওটা করলে 1,10,000 হচ্ছে, কোনো সন্দেহ নেই। আর এটা কত হচ্ছে, 40,000 ইন্টু 1.1 ইন্টু 9/12 কত হচ্ছে দেখো, 33,000। আর এটা কত হচ্ছে, 30,000 ইন্টু 4/12 10,000, এটা কিন্তু মাইনাস হবে, বাই ব্যাক মাইনাস হবে, ব্যাস শেষ। তাহলে 1,10,000 যোগ 33 মাইনাস 10 কত হচ্ছে, 1,33,000 হচ্ছে না, হ্যাঁ 1,33,000 হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি আর কোনো অঙ্ক আমি পাই কিনা, বেশি জিনিসটা এরকম টাইপের অঙ্ক যদি একটা বোঝানো যায় একটা। পেলাম না বলতে এরকম টাইপের অঙ্ক, ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক বইতে পেলাম না। ঠিক আছে, এটা দিয়েই থাকো। এবার হচ্ছে, এবার কি করবো, ডাইলুটেড ইপিএসটা বলছি, ডাইলুটেড ইপিএস লেখো, ডাইলুটেড ইপিএস
1 নম্বর পয়েন্ট, diluted EPS is required, মানে কখন diluted EPS করতে হয় সেটা লিখে নাও। diluted EPS is required, ঠিক আছে, to be calculated when the capital structure of the company is complex। বলছে diluted EPS করার দরকার কখন, ঠিক আছে, যখন কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারটা কমপ্লেক্স হবে, তখনই তোমার diluted EPS করার দরকার হবে, ঠিক আছে, দরকার হবে। দ্যাট ইজ it has convertible preference shares, লেখো convertible preference shares, তারপর convertible debenture, stock warrant, stock option in its capital structure। যদি তোমার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার থাকে, কনভার্টিবল অর্থাৎ যেই প্রেফারেন্স শেয়ারটা তোমার শেয়ারে কনভার্ট হতে পারে ইকুইটি শেয়ারে, যেই ডিবেঞ্চার তোমার ইকুইটি শেয়ারে কনভার্ট হতে পারে, যদি এরকম কোনো কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার থাকে, কনভার্টিবল ডিবেঞ্চার থাকে, স্টক ওয়ারেন্ট থাকে, স্টক অপশন থাকে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে, তখনই কিন্তু ডাইলুটেড হবে, আদারওয়াইজ ডাইলুটেড হয় না। তোমরা যত ডাইলুটেড পেয়েছো দেখেছো, মানে যারা অঙ্ক করে তাদেরকে বলছি, যারা ডাইলুটেড অঙ্ক পেয়েছে সব দেখেছো কনভার্টেবল ছিল, কনভার্টেবল যেরকম করে লেখা থাকতো যে একটা ডিবেঞ্চার থাকলে এতগুলো শেয়ারে কনভার্ট হবে, আর যখনই এরকম লেখা থাকতো তখনই ডাইলুটেড হতো, তখন বেসিক ইপিএস, বেসিকের কথা বলা হচ্ছে সেটা ডাইলুটেড হতো। প্রশ্নটা হচ্ছে ডাইলুটেড ইপিএস কখন হবে, কি করে বুঝবো ডাইলুটেড ইপিএস হচ্ছে, যদি এইগুলো থাকে তোমার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে। ধরো কোম্পানি যখন টাকা জোগাড় করে, তো মার্কেট থেকে টাকা জোগাড় করতে হয়, ধরো ডিবেঞ্চারের থেকে টাকা জোগাড় করতে হয়, এবার সেই ডিবেঞ্চার অনেক সময় লেখা থাকে দরকার হলে কনভার্টিবল হতে পারে, তো সেইগুলো ডাইলুটেড হবেই। আর ডাইলুটেড হওয়ার সুবিধা, ডাইলুটেড মানে বুঝতেই পারছো ডাইলুটেড মানে কি, ডাইলুটেড মানে তোমার যে বেসিক যে ইপিএস ছিল তার চেয়ে কম হবে। ডাইলুটেড মানে কি, ডাইলুটেড মানে কি, ডাইলুটেড মানে দেখো ডাইলুটেড মানে কি, তোমার ইপিএস সাপোজ ধরো বেসিক ইপিএস, আগে বেরিয়েছিল 10 টাকা, আর ডাইলুটেড মানে সেই ইপিএস 10 টাকাকে কমিয়ে দেবে, অর্থাৎ ধরো 9 টাকা হয়ে গেল, সেটা হলো ডাইলুটেড। কিন্তু যদি স্যার ধরুন ডাইলুটেড ইপিএস করলাম, 9 এর বদলে ধরুন 11 হয়ে গেল, কি করে ডাইলুটেড হলো, এটা তো ডাইলুটেড বলে না। ডাইলুটেড মানে কমতে হবে বেসিক ইপিএসটা, বেসিক ইপিএস কমলে তাকে ডাইলুটেড ইপিএস বলে। আর যদি বেসিক ইপিএস যদি কমে যাওয়ার বদলে যদি বেড়ে যায় তখন তাকে বলে অ্যান্টি ডাইলুটেড, কমে যাওয়ার বদলে যদি বেড়ে যায় তখন তাকে বলে অ্যান্টি ডাইলুটেড ইপিএস, ঠিক আছে, কমে যাওয়ার বদলে যদি বেড়ে যায় তখন তাকে বলে অ্যান্টি ডাইলুটেড ইপিএস। বোঝা গেল তো কাকে ডাইলুটেড বলে আর কাকে অ্যান্টি ডাইলুটেড বলে, ঠিক আছে। ইপিএস এর ভ্যালু, এই ডাইলুটেড ইপিএস করলে এর ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে, জেনারেলি কমে, 99% চান্স কমে যাওয়ার, ঠিক আছে, আর যদি কমে তাকেই ডাইলুটেড বলে, আর যদি বেড়ে যায় ইন কেস তখন তাকে বলে অ্যান্টি ডাইলুটেড, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, তখন তাকে বলে অ্যান্টি ডাইলুটেড ইপিএস। এবার লেখো স্টেপস, কি করে করতে হবে, স্টেপস গুলো কি কি, ডাইলুটেড ইপিএস করার স্টেপস গুলো কি কি। সবার প্রথম তোমাকে করতে হবে কি, বেসিক ইপিএস ক্যালকুলেট করতে হবে, সবার প্রথম তোমাকে বেসিক ইপিএস ক্যালকুলেট, নরমাল যেটা হয়, ধরো তোমার পরীক্ষায় ডাইলুটেড করতে বলে যে তুমি বেসিক করনি, হবে না, কিন্তু বেসিক করতেই হবে ডাইলুটেড বললে, বেসিক বললে ডাইলুটেড না করলেও চলবে, কিন্তু ডাইলুটেড বললে বেসিক করতেই হবে। 2 নম্বর, তোমাকে চেক করতে হবে, চেক করতে হবে, যদিও আমাদের এই চেক না করলেও চলে, এগুলো প্রফেশনাল কোর্সের জন্য চেক করাটা খুব জরুরি।
প্রফেশনাল কোর্সের স্টুডেন্টদের জন্য চেক করাটা জরুরি। কেননা দেখো প্রফেশনাল কোর্স স্টুডেন্টদের কি হয় জানো তো, ওদের না ডাইলুটেড ইপিএস এর বদলে অ্যান্টি ডাইলুটেড দিয়ে দেয়। অনেক সময় অঙ্কে ডাইলুটেড না দিয়ে অ্যান্টি ডাইলুটেড দিয়ে দেয়। এই যে আমি বললাম না, এই যে বেসিক ইপিএস কি হয়, অনেক সময় ভ্যালুটা বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। ধরো আমি তোমাকে বেসিক ইপিএস কি বললাম, বেসিক ইপিএস কি বললাম 10, ঠিক আছে, ডাইলুটেড যদি 11 হয়ে যায়, ঠিক আছে, তো তাহলে তখন চেক করার দরকার হয়। আমরা কি অঙ্ক করার পর ভাববো, না অঙ্ক করার আগেই ভাবতে হবে, চেক করে নিতে হয়, ঠিক তো? তোমাদের লেভেলে আসবে না, বাট থিওরিটিক্যাল কথাই বলে দিলাম, ঠিক আছে তো? চেক ফর অ্যান্টি ডাইলুটেড, লিখো চেক ফর অ্যান্টি ডাইলুটেড, চেক ফর অ্যান্টি ডাইলুটেড। এবং লাস্ট তারপরে গিয়ে 3 নম্বরে গিয়ে কি করবে, ক্যালকুলেট করে দেবে, ক্যালকুলেট করে দেবে ডাইলুটেড ইপিএস। খুব সোজা জিনিস, এটা কঠিন জিনিস নয়। প্রথমে তুমি বেসিক ইপিএস বের করবে, তারপর তোমার অ্যান্টি ডাইলুটেড কিনা চেক করবে, অ্যান্টি কিনা চেক করবে, অ্যান্টি কিনা চেক করবে, ঠিক আছে? যদি অ্যান্টি না হয় তাহলে ডাইলুটেড করে দেবে। দেখো এবার হয়ে গেল 2 নম্বর। তাহলে কি কি পয়েন্ট লিখলাম, প্রথমে ডাইলুটেড ইপিএস সম্পর্কে লিখলাম, 2 নম্বর স্টেপ সম্পর্কে লিখলাম, ঠিক আছে তো? 3 নম্বর কি করব, কি করে ডাইলুটেড ইপিএস বের করতে হয়। এটা নিশ্চয়ই সবাই বলতে পারবে, কোনো সমস্যা নেই, আমি জানি এটা কোনো সমস্যা হওয়া উচিত নয়। প্যাট কি লিখলাম, প্যাট, প্যাট মানে জানি আমরা লিভারেজ করেছি, প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স। এর থেকে কি মাইনাস করব, প্রেফারেন্স ডিভিডেন্ড, কি মাইনাস করব, প্রেফারেন্স ডিভিডেন্ড, এর থেকে মাইনাস করব প্রেফারেন্স ডিভিডেন্ড, ঠিক আছে তো? তারপর যোগ করব কি জানো তো, এর সাথে যোগ করব এনইউএম, ঠিক আছে, এনইউএম মানে যেটাকে বলে শর্টে বললাম, এই দেখো এনআর মানে বুঝতে পারলে, এনআর মানে এনআর মানে এনইউএম, ব্র্যাকেটে দিলাম এনআর, নিউমারেটর। এই যে বলতাম না আমরা আগে যখন অঙ্ক করতাম, বাংলায় যারা বলতো লব হর, ঠিক আছে, নিউমারেটর মানে উপরের পোর্শনটাকে বলে নিউমারেটর, ঠিক আছে তো? তাই লিখলাম প্যাট মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড প্লাস নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট, নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট ডিভাইডেড বাই কি লিখবো, নাম্বার অফ শেয়ারস, জানো নাম্বার অফ শেয়ারস কোনটা, প্লাস ডেনোমিনেটর ডিআর লিখলাম, ডেনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, ডেনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট। তাহলে এই হচ্ছে ডাইলুটেড ইপিএস বের করার ফর্মুলা। একদম ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই যে স্যার প্যাট মাইনাস প্রেফারেন্স তো পুরো বুঝে গেছি, কোনো সমস্যা নেই। কিন্তু নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট, ডিনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি, আরে ভাই কিছুই না, নরমাল জিনিস, নরমাল জিনিস। আমরা যখন কালকে যখন বোঝাচ্ছিলাম কি বলছিলাম, ওই যে একটা কথা বলেছিলাম না, ওই আফটার ট্যাক্স ইন্টারন্যাশনাল ডিবেঞ্চার, আরে ওটাই তো আফটার নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট, তো ওটাই আফটার ট্যাক্স ইন্টারন্যাশনাল ডিবেঞ্চার। আর নিচেরটা কি, এই ডিনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট কি, আরে ওই যে পোটেনশিয়াল ইকুইটি শেয়ার, আরে ওটাই তো, আলাদা কিছু না, জাস্ট নামটা ঘুরিয়েছি, কিচ্ছু নেই। আমি অঙ্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, কত ইজি লাগবে ব্যাপারটা। এবার 4 নম্বর লিখবো চেক, এই যে এখানে লিখেছিলাম না চেক, কোথায় গেল, এই যে চেক, চেক ফর অ্যান্টি ডাইলুটেড, এটা লিখবো চেক ফর অ্যান্টি ডাইলুটেড, অ্যান্টি ডাইলুটেড কিনা চেক করতে লেখো, যদি নিউমারেটর মানে এনআর অ্যাডজাস্টমেন্ট, এনআর অ্যাডজাস্টমেন্ট ডিভাইডেড বাই টিআর অ্যাডজাস্টমেন্ট, দেখো কোথায় ছিল এনআর অ্যাডজাস্টমেন্ট, এই যে, এই যে এনআর অ্যাডজাস্টমেন্ট, আর নিচে কি ছিল ডিআর অ্যাডজাস্টমেন্ট, তো এনআর অ্যাডজাস্টমেন্ট ডিভাইড বাই ডিআর অ্যাডজাস্টমেন্ট করব, ঠিক আছে? যদি করে যেটা বেরোবে সেটা যদি বেসিক ইপিএস, করে যেটা বেরোবে সেটা যদি বেসিক ইপিএস এর থেকে কম বেরোয়, তাহলে ডাইলুটেড, তাহলে তাকে বলে ডাইলুটেড। আর এনআর অ্যাডজাস্টমেন্ট ডিভাইডেড বাই ডিআর অ্যাডজাস্টমেন্ট করে
যদি বেসিক ইপিএস এর চেয়ে বেশি বেরোয় তখন তাকে বলে অ্যান্টি ডাইলুটেড। তখন তাকে বলে অ্যান্টি ডাইলুটেড। সেক্ষেত্রে তোমার ডাইলুটেড ইপিএস বের করার দরকার নেই। সেক্ষেত্রে আমি এরকম অঙ্ক কোনোদিন দেখিনি আসতে, ঠিক আছে, এরকম অঙ্ক কোনোদিন আসতে দেখিনি, অ্যান্টি ডাইলুটেড দিয়েছে দেখিনি, বাট আমি বলে দিলাম এরকমও হয়, এরকমও সিনারিও থাকে। সেক্ষেত্রে ডাইলুটেড ইপিএস ক্যালকুলেট করার দরকার নেই, ক্রস লিখে দিলাম, ক্যালকুলেট করার দরকার নেই। মাথায় রাখবে। দেখো, তো আমি ধরো আমরা আগেও অঙ্ক করেছি, সেখানে কিন্তু চেক চেক করাইনি। কেন চেকটা করালাম, আমি বই দেখছিলাম অ্যান্টি ডাইলুটেড ব্যাপারটা কি লিখেছে, যদি ভাবলাম যদি অ্যান্টি ডাইলুটেড পরীক্ষার কোশ্চেনে তোলে, তাই জন্য করলাম। কিছু কঠিন না, ডাইলুটেড আরো অনেক ইজি হয়ে গেল। তো অঙ্ক, ডাইলুটেড ইপিএস এর একটা অঙ্ক দিচ্ছি তোমাকে। অঙ্কে প্যাট বলেছে, প্যাট, তোমাকে প্যাট বলে দিয়েছে 35 লাখ টাকা, প্যাট বলেছে 35 লাখ টাকা, ঠিক আছে। নাম্বার অফ ইকুইটি শেয়ার বলে দিয়েছে কত, নাম্বার অফ ইকুইটি শেয়ার বলে দিয়েছে কত, 10 লাখ, 10 লাখ ইকুইটি শেয়ার বলে 10 লাখ। এবার বলেছে নাম্বার অফ, তোমাকে কোশ্চেনে বলে নাম্বার অফ প্রেফারেন্স শেয়ারস, তোমাকে বলে নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার কত, বলে নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার ধরো বলেছে 40,000, ভালো করে শোনো, প্রেফারেন্স শেয়ার বলে 40,000, এবং প্যাকেটে বলে দিয়েছে অল কনভার্টেবল, অল কনভার্টেবল into on all convertible into 5 shares each, 5 shares each। লিখলাম এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার বলেছে 10 লাখ, নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার বলেছে 40,000টা প্রেফারেন্স শেয়ার, ব্র্যাকেটে বলছে অল কনভার্টেবল ইনটু 5 শেয়ারস ইচ। বলছে এই প্রেফারেন্স শেয়ার গুলো কনভার্টেবল, প্রেফারেন্স শেয়ার কনভার্টেবল হতে পারে, আবার নন কনভার্টেবল হতে পারে, কনভার্টেবল হতে পারে, নন কনভার্টেবল হতে পারে। বলেছে যে সমস্ত প্রেফারেন্স শেয়ারই কনভার্টেবল, এবং এক একটা প্রেফারেন্স শেয়ার 5টা শেয়ারে কনভার্ট করবো। তোমরা নিজেরাই বলো, নিজেরাই বলো, একটা শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার যদি ইকুয়াল টু 5টা শেয়ার হয়, আমার আগে ইকুইটি শেয়ার যতগুলো ছিল, মনোযোগ সহকারে শুনবে, আগে আমার ইকুইটি শেয়ার যতগুলো ছিল এখন ইকুইটি শেয়ার বাড়বে না কমবে? আগে আমার ইকুইটি শেয়ার 10 লাখটা শেয়ার ছিল, 10 লাখটা শেয়ার ছিল, 10 লাখটা, আগে 10 লাখটা শেয়ার ছিল। এবার বলেছে কোম্পানির যে প্রেফারেন্স শেয়ার ছিল কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার ইকুয়াল টু, একটা প্রেফারেন্স শেয়ারকে যাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের 5টা শেয়ার দিয়ে ইকুইটি শেয়ার দিয়ে দেবে, একটা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের 5টা ইকুইটি শেয়ার দিয়ে দেবে। তাহলে 40,000টা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের কতগুলো ইকুইটি শেয়ার দেবে? 2 লাখটা ইকুইটি শেয়ার দেবে। তাহলে আগে যেখানে 10 লাখটা ইকুইটি শেয়ার ছিল, এখন আর 2 লাখটা ইকুইটি শেয়ার হয়ে গেল। টোটাল ইকুইটি শেয়ার কতগুলো হলো? 12 লাখটা। তাহলে অফকোর্স ইকুইটি শেয়ার বাড়বে। তাহলে ডাইলুটেড ইপিএস এর ক্ষেত্রে কি হয়? ডাইলুটেড ইকুইটি শেয়ারের ক্ষেত্রে ইকুইটি শেয়ারের সংখ্যাটা বেড়ে যায়, ঠিক আছে, ইকুইটি শেয়ারের সংখ্যাটা বেড়ে যায়। আর কি বলেছে তোমাকে? প্রেফারেন্স ডিভিডেন্ড বলে দিয়েছিল কত জানো? প্রেফারেন্স ডিভিডেন্ড বলে দিয়েছিল 40,000টা শেয়ার, বলেছিল 40,000টা শেয়ার ইন্টু ₹10, মানে কত, 4 লাখ টাকা বলে দিয়েছিল প্রেফারেন্স ডিভিডেন্ড 4 লাখ টাকা। বলছে তুমি এটাকে করে দাও ক্যালকুলেট ডাইলুটেড, একদম বেসিক অঙ্ক তুলে দিলাম, ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কগুলোর, যে কোনো অঙ্ক পেরিয়ে যাবে, আমাদের সিউর অঙ্ক যে কোনো অঙ্ক পেরিয়ে যাবে। আপনি তো রুটিন প্রেফারেন্স শেয়ার করেছেন, হ্যাঁ হ্যাঁ, কিভাবে কি বলছো তুমি? তোমার কথা বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না ঠিক।
না, প্রেফারেন্স ডিভিডেন্ড এটা 5 লিখেছি 5। এখানে বলছে যে প্রেফারেন্স শেয়ারটা হচ্ছে একটা প্রেফারেন্স শেয়ারের এগেইনস্টে 5টা শেয়ার দেবে। তাহলে অ্যানসারটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি, দেখো এই যে এই ফর্মুলা কি ছিল, প্যাড তো আমাকে বলেছে ডাইলুটেড ইপিএস বের করতে। ডাইলুটেড ইপিএস বললে সবার প্রথম কি শিখিয়েছি, আগে বেসিক ইপিএস করতেই হবে। তো প্রথমে করো বেসিক ইপিএস। ফর্মুলা কি ছিল আমাদের, বেসিক ইপিএস বের করার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল প্যাড মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড। কারণ মনে কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলতে পারো। লিভারেজ যারা করে ফেলেছে তাদের এই কোশ্চেন থাকা উচিত নয়, প্যাড থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ। কারণ অঙ্কে তো প্যাড দিয়ে দিয়েছে, আমাকে তো ইকুইটি আর্নিংস দেয়নি। প্যাড থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিলে তখন তাকে ইকুইটি আর্নিংস বলে। আর নাম্বার অফ শেয়ার কত বলেছিল অঙ্কে? 10 লাখ। ব্যাস শেষ। এখানে লিখবো নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তাহলে প্যাড বলেছিল কত? 35 লাখ। আর প্রেফারেন্স ডিভিডেন্ড কত বলেছে দেখো, 4 লাখ লেখা হয়, 4 লাখ। প্রেফারেন্স ডিভিডেন্ড 4 লাখ ডিভাইড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার কত ছিল? 10 লাখ। ভাগ করে দেবো বেসিক ইপিএস শেষ। 35 লাখ থেকে 4 লাখ বাদ দিলে 31 লাখ। 31 লাখকে 10 দিয়ে ভাগ করলে, 10 লাখ দিয়ে ভাগ করলে 3.10 পার শেয়ার হয়ে গেল। বেসিক ইপিএস শেষ। এইবার ডাইলুটেড ইপিএস হবে কি হবে না তো চেক করতে হবে। ডাইলুটেড ইপিএস হবে কি হবে না আমাকে চেক করতে হবে না। আমি কি বলেছিলাম, ডাইলুটেড ইপিএস হবে কি হবে না চেক করতে হবে। চেক করার রুল কন্ডিশন কি বলেছিলাম? নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট বাই ডিনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট। কি করব? নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, তো ডিভাইড বাই ডিনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট। তো নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট মানে কি? প্রেফারেন্স শেয়ারটা কোথায় কনভার্ট হবে? ইকুইটি শেয়ারে। তাহলে প্রেফারেন্স শেয়ারটা যদি ইকুইটি শেয়ারে কনভার্ট হয়, কনসেপ্ট খাটাও। প্রেফারেন্স শেয়ার যদি ইকুইটি শেয়ারে কনভার্ট হয় তাহলে প্রেফারেন্স শেয়ারদের কি আর ডিভিডেন্ড দেওয়ার দরকার আছে? প্রেফারেন্স শেয়ারটা যদি ইকুইটি শেয়ারে কনভার্ট হয় তাহলে কি ওদেরকে আর ডিভিডেন্ড দেবো? দেবো না। আর ডিভিডেন্ড না দিলে আমার প্রফিটটা কি হবে? আমার প্রফিটটা বেড়ে যাবে, তাই তো? প্রফিট তো বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট কি হবে? ওপরে লিখবো, অ্যাকচুয়ালি এখানে লিখবো প্রেফারেন্স ডিভিডেন্ড। প্রেফারেন্স ডিভিডেন্ড কত ছিল আমাদের? এই দেখো ডিভিডেন্ড কত ছিল? ডিভিডেন্ড স্যার 4 লাখ টাকা। 4 লাখ এখানে লিখে দাও 4 লাখ। নিচে লিখবে ডেনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট। ডেনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট কি? ডেনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট কি? এই প্রেফারেন্স শেয়ারগুলো ইকুইটি শেয়ারে কনভার্ট হবে, তাই তো? প্রেফারেন্স শেয়ারগুলো ইকুইটি শেয়ারে কনভার্ট হবে। একটা প্রেফারেন্স শেয়ার মানে 5টা ইকুইটি শেয়ার। তাহলে 40,000টা প্রেফারেন্স শেয়ার মানে কতগুলো ইকুইটি শেয়ার? 2 লাখ, তাই তো? 2 লাখ। তাহলে কত বেরোলো এটা করে? 2 বেরোলো। নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট বাই ডিনোমিনেটর অ্যাডজাস্টমেন্ট করে কত বেরোলো? 2 বেরোলো। তার মানে আমাদের রুল কি বলছে? 2 এর সাথে 3.10 কে বড়? বেসিক ইপিএস। আমি কি লিখেছিলাম এখানে? কন্ডিশন কি লিখেছিলাম দেখো, কন্ডিশনটা বলছে বেসিক ইপিএস যদি বড় হয় তাহলে ডাইলুটেড। তাহলে এখানে বেসিক ইপিএস বড়, তাহলে ডাইলুটেড, তাহলে ডাইলুটেড করতে পারো। খাস তোমার পরীক্ষায় এই অ্যাডজাস্টমেন্ট না করলেও হবে, আমি তোমাকে বলে দিলাম কি করে করতে হয়, ঠিক আছে? ডাইলুটেড হবে কি হবে না কি করে চেক করতে, এটা বলে দিলাম। তাহলে ডাইলুটেড ইপিএস বের করব। ডাইলুটেড তো হবে, ডাইলুটেড ইপিএস বের করব। ফর্মুলা কি? এইমাত্র বললাম, প্যাড, লিখো প্যাড মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড, ঠিক আছে, প্লাস প্রেফারেন্স ডিভিডেন্ড। কারণ মনে কোশ্চেন থাকলে করতে পারো, জানি কোশ্চেন থাকতে পারে কারণ মনের মধ্যে, কিন্তু কোশ্চেন থাকলে করতে পারো। প্যাড মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড প্লাস প্রেফারেন্স ডিভিডেন্ড। কেন মাইনাস করে আবার প্লাস হলো? এই দেখো, বোঝো, বোঝার চেষ্টা করো কার কার মানে কোশ্চেন আসছে। কোশ্চেন গুলো দেখো, খেয়াল করো। প্যাড আমাকে কি, আমার নিয়ম কি ছিল? ডাইলুটেড ইপিএস বের করার নিয়মটা কি ছিল? দেখো এখানে কি লেখা ছিল ডাইলুটেড ইপিএস বের করার নিয়ম, এই দেখো কি লেখা ছিল?
প্যাট মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড, নিয়মই ছিল প্যাট মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড, এটা তো করতেই হবে। এর সাথে কি করব, নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট যোগ করব। তো নিউমারেটর অ্যাডজাস্টমেন্ট বলতে কি ছিল, প্রেফারেন্স ডিভিডেন্ড, প্রেফারেন্স ডিভিডেন্ড, তাই তো লিখলাম প্রেফারেন্স ডিভিডেন্ড, আর কিছু না। এখানে প্রেফারেন্স ডিভিডেন্ড নাই থাকতে পারতো, এখানে যদি হতো না ডিবেঞ্চারটা শেয়ারে কনভার্ট করব, তখন তো এখানে ডিবেঞ্চারের ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হতো, সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হতো, সেটা তো আর প্রেফারেন্স ডিভিডেন্ড হতো না। তো এগুলো কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এটাও তোমার মনের মধ্যে থাকা উচিত। ধরো কোন প্রেফারেন্স শেয়ার কনভার্ট করতে পারবো, কনভার্টেবল, নন কনভার্টেবল কিন্তু কনভার্ট করতে পারবো না। সাপোজ ধরো এখানে নন কনভার্টেবল, ধরো আমার এখানে ডিভিডেন্ড ছিল টোটাল 4 লাখ টাকা, টোটাল 4 লাখ টাকা ডিভিডেন্ড ছিল, তার মধ্যে ধরো কনভার্টেবলের ডিভিডেন্ড ছিল ধরো 3 লাখ টাকা, আর নন কনভার্টেবলের ডিভিডেন্ড ছিল ধরো 1 লাখ টাকা। তাহলে তখন তো তোমার এখানে 3 লাখ টাকা লিখতে হতো। তখন এখানে এই প্রেফারেন্স ডিভিডেন্ড কোন প্রেফারেন্স ডিভিডেন্ড, কনভার্টেবল, এটা কিন্তু কনভার্টেবল, মাথায় রাখতে হবে, কনভার্টেবল প্রেফারেন্স ডিভিডেন্ড, কনভার্টেবল যে প্রেফারেন্স শেয়ার আছে তার ডিভিডেন্ড। এইগুলো কিন্তু জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারলে। মনের মধ্যে নিশ্চয়ই কোনো কোশ্চেন নেই, কোশ্চেন থাকলে করতে পারো। নিচে কি লিখবো, নাম্বার অফ ইকুইটি শেয়ার। তো নাম্বার অফ ইকুইটি শেয়ার কি ছিল, লিখো নাম্বার অফ ইকুইটি শেয়ারস প্লাস পোটেনশিয়াল, ঠিক আছে, পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস। পোটেনশিয়াল মানে বুঝতে পারছি, একদম সেম কথা, পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস মানে যেটাকে কনভার্ট করতে পারো। তাহলে বলো প্যাট কত ছিল, 35 লাখ টাকা, মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড 4 লাখ, প্লাস এটাও 4 লাখ, ডিভাইডেড বাই 10 লাখ, মাইনাস কত ছিল ওটা, সরি প্লাস, মাইনাস প্লাস কত ছিল 2 লাখ, শেষ। 35 লাখ বাই 12 লাখ করে দেখ অ্যান্সার কত বেরোচ্ছে। What? 2.917। বলো দেখি কে বুঝতে পারলেন এটা, এই অঙ্কটা খুব টাফ লাগলো, অঙ্কটাকে খুব টাফ লেগেছে? কারণ যাদের আগের ক্লাসগুলো করা মানে আমি দিয়েছিলাম ক্লাসগুলো, তার প্রতি এটা বোঝার কোনো সমস্যা হওয়া উচিত নয়। এটা কি বুঝতে কি কোনো রকমের কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, presentation আমরা কোনটা করছি? হ্যাঁ হ্যাঁ, Presentation ও মানে তুমি বলছো পরীক্ষায় কিভাবে করবো? হ্যাঁ, presentation করতে হবে। ও প্রেজেন্টেশনটা দেখো এইভাবে কেন করলাম, দেখো এখানে দেখো ইনফরমেশন একটু ছোট ছোট আছে না, এখানে তো ইনফরমেশন একদম ছোট দিয়েছি। তোমার পরীক্ষায় তো যেহেতু 10 নম্বর অঙ্ক দেবে, তো ইনফরমেশন অনেক বড় করে দেবে না, ও তো তোমাকে ইবিআইটি দেবে, তারপর তার থেকে ইন্টারেস্ট অনেক কিছু দেবে। তো আমি দেখাচ্ছি, আমি তোমার তোমার সাজেশন অঙ্কগুলো করাবো, তো তখন দেখিয়ে দাও প্রেজেন্টেশন কিভাবে করবো, ঠিক আছে? বাট তুমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, যে কোনো অঙ্ক পেরিয়ে যাবে। এবার দেখো কি বলেছে, নেক্সট অঙ্ক, একটা অঙ্ক টুকছি। ধরো প্যাট তোমাকে দিয়েছে, প্যাট লিখো 25 লাখ টাকা দিয়েছে। আগেরটা প্রেফারেন্সিয়াল দিয়ে করালাম, এবার ডিবেঞ্চার দিয়ে করাই। প্যাট বলেছে 25 লাখ টাকা, এবার বলেছে নাম্বার অফ ইকুইটি শেয়ারস কত বলেছে, 10 লাখ। এবার বলেছে 5% ডিবেঞ্চার কত বলেছে, ভালো করে শুনবে, 5% ডিবেঞ্চার বলেছে কত, 20 লাখ, 20 লাখ টাকা, ঠিক আছে, 20 লাখ টাকা। প্যাকেটে বলেছে কি, কনভার্টিবল, লিখে দিচ্ছে কিন্তু কোশ্চেনে, কনভার্টিবল মানে কনভার্ট করবে, বলেই দিচ্ছে কনভার্ট করবে, আর কনভার্ট করবে মানে ডিফারেন্সিয়াল মানে ডাইলুটেড, কনভার্টেবল ইনটু $240,000 শেয়ারস। বাহ, এটা তো আমাকে অঙ্ক আরো সোজা করে দিয়েছে, এখানে তো অঙ্ক আরো সোজা, সেখানে বলেনি যে একটা ডিবেঞ্চার ইকুয়াল টু কতগুলো শেয়ার, এ ডাইরেক্ট বলে দিয়ে 2,40,000, আর তোমার মাথা কাটাতে হবে না, বলে দিয়েছে। আর ট্যাক্স বলে 30%। তো চলো এই অঙ্কটা করতে পারবে, তাই না? এটা তো ইজি অঙ্ক, আগের অঙ্কটার মধ্যে এটাই পারা যাবে। তাহলে প্রথমে কি লিখবো, বেসিক ইপিএস, চলো লেখো বেসিক ইপিএস।
সলিউশন আসো বেসিক ইপিএস। ফর্মুলা তো আমাদের লেখার দরকার নেই, কি ফর্মুলা কি লেখার দরকার আছে? আমি লিখেই দিচ্ছি ফর্মুলা। প্যাট বলে দিয়েছে প্যাট। আমার তো অঙ্কের ডিভিডেন্ড নেই, মানে সরি কি যেন প্রেফারেন্স শেয়ার নেই, তাহলে ডিভিডেন্ডের কোনো প্রশ্ন হচ্ছে না। আমার তো অঙ্কে আগের অঙ্কে প্রেফারেন্স শেয়ার ছিল, ডিভিডেন্ড মাইনাস করেছিল, প্রেফারেন্স শেয়ার নেই, ডিভিডেন্ড কেন মাইনাস করবো? ডিভিডেন্ড আমি জানি না ডিভিডেন্ড কত। প্যাট, আর প্যাট মানে কি? প্যাট কাকে বলেছিলাম মনে পড়ে? মনে পড়ে শিখিয়েছিলাম ইবিআইটি থেকে যদি আমরা ইন্টারেস্ট বাদ দিই তখন তাকে ইবিটি বলে, আর ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি হয়? ইএটি হয়, ইএটি বা পিএটি। আর এটাই তো তোমার কোশ্চেনে দিয়ে দিয়েছে, তাই না? তার মানে কি ইন্টারেস্ট বাদ দেওয়া আছে? হ্যাঁ স্যার বাদ দেওয়া আছে, ইন্টারেস্ট বাদ দেওয়া আছে, ঠিক আছে তো প্যাট। ডিভাইডেড বাই কি লিখবো? নাম্বার অফ শেয়ারস, এন লিখলাম। তাহলে প্যাট কত বলেছে? প্যাট 25 লাখ বাই 10 লাখ হয়ে গেল, 25 লাখ বাই 10 লাখ হয়ে গেল, কত হলো? 2.5, ঠিক আছে 2.5। এবার দেখো ডাইলুটেড ইপিএস করছি, স্যার চেক করলেন না? দেখো না আমি চেকটা কিভাবে করাচ্ছি তোমাকে, তাহলে তোমার লিখতেও হলো না, সময় নষ্ট হলো। ডাইলুটেড ইপিএস চেকটা কিভাবে করাচ্ছি দেখে নেবে। ডাইলুটেড ইপিএস, ঠিক আছে। জেনারেলি আমি কি বললাম, তোমার পরীক্ষায় চেকের কোনো কোশ্চেন থাকবে না, মানে সেরকম হবে না, অ্যান্টি ডাইলুটেড থাকবে না। তো তুমি অঙ্কটা করার করতে করতে তুমি বুঝে যাবে এটা কি অ্যান্টি ডাইলুটেড হতে পারে কি হতে পারে না। তো ফর্মুলাটা লিখি আমরা, হ্যাঁ। ফর্মুলা কি ছিল আমাদের? প্যাট, মন দিয়ে শোনো, প্যাট, ঠিক আছে। সিম্পল ভাবে ভাবো, যেটা বলছি আগের অঙ্ক বলেছিলাম। ডিবেঞ্চার মানে কি? বলছে যে আমার কোম্পানির ডিবেঞ্চার গুলো আমরা শেয়ারে কনভার্ট করব বা করতে পারি, ঠিক আছে। তাহলে কতগুলো শেয়ার কনভার্ট করব? 2,40,000টা শেয়ার। আচ্ছা তুমি বলো, তোমরা বলার চেষ্টা করো, ডিবেঞ্চার গুলো যদি শেয়ারে কনভার্ট করি, তাহলে যাদের থেকে লোন নিয়েছিলাম তাদের তাদের লোন গুলো যদি আমরা, যাদের থেকে লোন নিয়েছিলাম তাদেরকে যদি আমরা কোম্পানির মালিক বানিয়ে দিই, তা মালিকের থেকে যদি আমরা টাকা নিই, মালিককে কি সুদ দিতে হয় নাকি? সুদ তো দিতে হবে না। তার মানে আমরা ধরো ডিবেঞ্চার হোল্ডারদের থেকে 20 লাখ টাকা লোন নিয়েছিলাম, এবার ওদেরকে যখন কোম্পানির মালিক বানিয়ে দেবো, ওদেরকে থোড়াই আমরা ইন্টারেস্ট দেবো? ইন্টারেস্ট তো দেবো না। আর ইন্টারেস্ট যদি না দিই তাহলে আমার প্রফিট কি হবে? ইন্টারেস্ট যদি না দিই তাহলে প্রফিট কি হবে? বাড়বে না কমবে? বেড়ে যাবে, প্রফিট বেড়ে যাবে। আমার প্রফিট আগে ছিল 25 লাখ, এখন যদি ওদের ইন্টারেস্ট দিতে না হয় তাহলে আমার ইন্টারেস্টের জন্য আমার প্রফিট বেড়ে যাবে। 25 লাখ টাকা ছিল, তাই লিখছি প্যাট প্লাস কি লিখবে জানো তো? ভালো করে শুনবে, আফটার ট্যাক্স লিখবে, আফটার ট্যাক্স ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। কি লিখবো? আফটার ট্যাক্স ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস, যেটা ছিল। এর সাথে কি হবে? পোটেনশিয়াল নাম্বার অফ ইকুইটি শেয়ারস, পোটেনশিয়াল শেয়ারস হবে, পোটেনশিয়াল শেয়ারস, পোটেনশিয়াল শেয়ারস। কেন পোটেনশিয়াল শেয়ার জিনিসটা কি হলো? মানে ভাই আগে 10 লাখটা শেয়ার ছিল, এখন ওই ডিবেঞ্চার গুলো শেয়ারে কনভার্ট করবো, তা ডিবেঞ্চার গুলো যদি শেয়ারে কনভার্ট করতে তাহলে শেয়ার তো বেড়ে যাবে। এইটাকে বলে পোটেনশিয়াল, অর্থাৎ কনভার্টেবল শেয়ারটা লিখছি, যেই ডিবেঞ্চার গুলো শেয়ারে কনভার্ট করছে সেটা লিখবো। প্যাট কত বলেছিল ওকে? 25 লাখ টাকা। এবার আফটার ট্যাক্স ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, দেখি তোরা দেখ, লোন কত ছিল? লোন 20 লাখ টাকা লোন ছিল। লোন কত ছিল? লোন 20 লাখ টাকা লোন ছিল, 20 লাখ টাকা লোন ছিল। এবার লোনের উপর কি দিতে হয় আমাদের? ইন্টারেস্ট দিতে হয়। তাহলে এখন আমাকে ইন্টারেস্ট দিতে হবে না, দিতে হবে না। 20 লাখের 5%, বল 20 লাখের 5% করলে কত হয়? দেখ এখানে লিখি 1 লাখ টাকা, 1 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা এই 1 লাখ টাকা কি? আমার প্রশ্ন, সিম্পল প্রশ্ন, এত এফএম করেছি তার মানে আমরা জানি এই যে এই 1 লাখ টাকা যে ইন্টারেস্ট, এটা কি এই 1 লাখ টাকা কি বিফোর ট্যাক্স নাকি আফটার ট্যাক্স? এই 1 লাখ টাকা আমরা যখন প্রফিট এন্ড লস তৈরি করতাম, তাহলে ইন্টারেস্ট কোথায় লিখতাম? স্যার পিএল এর ডেবিটে লিখতেন টু ইন্টারেস্ট। তা ইন্টারেস্ট পিএল এর ডেবিটে লিখতাম, ট্যাক্স কি করতো? ট্যাক্স তারপরে মাইনাস করতাম। ট্যাক্স আগে হতো নাকি ইন্টারেস্ট আগে হতো? ইন্টারেস্ট আগে হতো। তাহলে ইন্টারেস্ট পে করলে ইন্টারেস্ট বিফোর ট্যাক্স, তাহলে এর থেকে একটা ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে, তাই তো? কত পার্সেন্ট ট্যাক্স? 30% ট্যাক্স। তাহলে 1 লাখ টাকা বিফোর, তার থেকে 30% ট্যাক্স যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 70,000 টাকা হচ্ছে না? 70,000। তাহলে এখানে বলতে পারি আফটার ট্যাক্স 70,000, ঠিক আছে তো? ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার কত ছিল? 10 লাখ ছিল, আর কতগুলো পোটেনশিয়াল? 2,40,000, ব্যাস শেষ হয়ে গেল।
তাহলে 25 লাখ প্লাস 70,000 কত হলো? 25,70,000। ক্যালকুলেটর 25,70,000 ডিভাইড বাই 12,40,000 কত হচ্ছে? 2.07। 2.07 এটা হলো ডাইলুটেড ইপিএস। আর বেসিক ইপিএস কত হলো? 2.5, ডাইলুটেড 2.07। কোনো সমস্যা নেই, হয়ে গেল। তোরা করে দেখবি, যদি ধর 2.5 আর 2.5 এর থেকে বেশি হয়ে যেত, তখন হয়তো এটা অ্যান্টি ডাইলুটেড। ঠিক আছে, অ্যান্টি ডাইলুটেড হতে ডাইলুটেড করার দরকার। আর একটা অঙ্ক হচ্ছে দেখ, প্যাট বলে দিয়েছে, প্যাট 35 লাখ টাকা। ঠিক আছে, প্যাট বলে 35 লাখ টাকা। নাম্বার অফ ইকুইটি শেয়ার বলেছে কত? 10 lakhs। 10 লাখটা শেয়ার ছিল। নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার, এবার আবার প্রেফারেন্স শেয়ার দিয়েছে, নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার দিয়েছে কত দিয়েছে? নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার 40,000। 40,000টা প্রেফারেন্স শেয়ার। এবার ব্যাকেটে লিখেছে সব কটাই কনভার্টেবল, সব কটা কনভার্টেবল বলছে, অল কনভার্টেবল ইনটু 3 shares each, ইনটু 3 shares each। ঠিক আছে, এবার আরেকটা কথা বলেছে কি, প্রেফারেন্স ডিভিডেন্ড। প্রেফারেন্স ডিভিডেন্ড বলেছিল কত? ₹10 পার শেয়ার। তোদের সুবিধার জন্য এমনি তাহলে কত টাকা হবে প্রেফারেন্স ডিভিডেন্ড বল? 40,000টা শেয়ার ছিল, 10 টাকা, তারপর 4 লাখ টাকা ডিভিডেন্ড। তোদের সুবিধার জন্য করে দিলাম 4 লাখ টাকা ডিভিডেন্ড একবারে করে দিলাম, তাহলে আমার কোনো সমস্যা হবে না। তাহলে সবার প্রথম চলে আয় সলিউশনে, চলে আয় বেসিক ইপিএস। বেসিক ইপিএস কি লিখবো? আর ফর্মুলা লিখবো না, ফর্মুলা লিখতে ইচ্ছা করছে না, তোরা বুঝতে পারছিস, ফর্মুলা তো পারবি তোরা করতে। প্যাট ছিল 35 লাখ, প্যাট ছিল কত? 35 লাখ। তো 35 লাখ থেকে কি করবো আমরা? ডিভিডেন্ড বাদ দেবো, তাই তো? ডিভিডেন্ড কত? 4 লাখ টাকা ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার কত? 10 লাখ। শেষ হয়ে গেল বেসিক ইপিএস। তাহলে বল কত হচ্ছে? কত হচ্ছে বল? 3.1 আচ্ছা এখানটায় না, আচ্ছা ঠিক আছে, কত বলেছো? 3.1, তাই তো? 3.10 করে দিই। 3.1 এবার করবো কি, ডাইলুটেড ইপিএস। এবার করবো কি, ডাইলুটেড ইপিএস। ডাইলুটেড ইপিএস, হ্যাঁ ডাইলুটেড ইপিএস তো বোঝাই যাচ্ছে। ডাইলুটেড ইপিএস কত হবে? 35 লাখ টাকা তো হবেই, হ্যাঁ কি না? এটা হচ্ছে প্যাট, তার থেকে ডিভিডেন্ড 4 লাখ টাকা বাদ দেবো, হ্যাঁ কি না? ঠিক আছে, তারপর কি করবো? প্লাস করবো কি, 4 লাখ। বোঝা গেল কেন 4 লাখ প্লাস হবে? কে কে বুঝতে পারি কেন বলে? যে প্রেফারেন্স শেয়ারটা আমরা শেয়ারে কনভার্ট করবো। তাহলে প্রেফারেন্স শেয়ারটা যদি শেয়ারে কনভার্ট করি, তাহলে প্রেফারেন্স শেয়ার হলে তো তার ডিভিডেন্ড দিতে হবে না। কত টাকা ডিভিডেন্ড বেঁচে গেল? 4 লাখ টাকা। ডিভিডেন্ড বেঁচে গেল মানে আমার প্রফিট বেড়ে যাবে, 4 লাখ হয়ে গেল। স্যার আগেরটাই ট্যাক্স করছিলেন, এখানে ট্যাক্স করলেন না, এটাই তো কনসেপ্ট। ডিবেঞ্চারের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ডিবেঞ্চারে ট্যাক্স বেনিফিট হয়, কিন্তু প্রেফারেন্স শেয়ারে ট্যাক্স বেনিফিট হয় না। প্রেফারেন্স শেয়ারে ট্যাক্স বেনিফিট হয় না, কারণ কি? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা প্যাটের পর আফটার ট্যাক্স প্রফিটের পরেই তো আমরা প্রেফারেন্স ডিভিডেন্ড করি। মনে পড়ছে তো? লিভারেজে কি করতাম? লিভারেজে আমরা কি করতাম? ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের পরেই তো আমরা, একবার just বলে দিই, জাস্ট ছোট্ট করে একটু বলে দিই কি ছিল প্রথমে। ধরো লেখা থাকতো হচ্ছে তোমার কি, ইবিআই। ইবিআই থেকে ইন্টারেস্ট বাদ দিতাম, বাদ দিয়ে কি হতো? ইবিটি হতো। তারপর হতো ট্যাক্স, হতো কি? ইএটি। তারপর হতো প্রেফারেন্স ডিভিডেন্ড, হতো হচ্ছে ইকুইটি আর্নিংস। তাহলে ট্যাক্স বেনিফিট কারা পায়? এই ইন্টারেস্ট, এটাই হচ্ছে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। এই প্রেফারেন্স শেয়ারের উপর কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না।
তাই আমরা যখন ইন্টারেস্ট করলাম তার থেকে ট্যাক্স মাইনাস করেছিলাম। যখন আমরা ইন্টারেস্ট করলাম তখন ট্যাক্স মাইনাস করেছিলাম। কিন্তু প্রেফারেন্স শেয়ার থেকে ট্যাক্স মাইনাস করিনি। কারণটা হচ্ছে এটা, আর কোনো কারণ নেই। আর ১০ লাখ তো নিচে ছিলই। আর পোটেনশিয়াল ইকুইটি শেয়ার কত হবে এখানে? এখানে পোটেনশিয়াল ইকুইটি শেয়ার কত বলেছিল? দেখছি। ১,২০,০০০ হবে, তাই তো? একটা শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ারের এগেইনস্ট এ ৩ টে শেয়ার। আর ৪০ হাজার কত? ৪০ হাজার ৩ ১,২০,০০০। বেশ অ্যান্সার করে দাও কত বেরোচ্ছে? ৩৫ লাখ বাই ১১,২০,০০০। 3.125 কত বেরোলো? 3.1। তাহলে কি বেরোলো? এখানে বেরোলো 3.10, এখানে বেরোলো 3.125। তার মানে কি হলো? ডাইলুটেড বেশি বেরিয়ে গেল। এটা কখনো পসিবল না। তাহলে এটাকে বলে অ্যান্টি ডাইলুটিভ। তার মানে এরকম অঙ্ক বইতে একটাও নেই। বইতে একটাও নেই। আমি ইচ্ছা করে করিয়ে দিলাম এই টাইপের অঙ্ক। এটাকে বলে অ্যান্টি ডাইলুটিভ। ঠিক আছে? এটাকে লিখে দেবে। এটাকে বলে অ্যান্টি ডাইলুটেড। অ্যান্টি ডাইলুটেড।
অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কটা অঙ্ক আছে 33 এর আমাদের সাজেশনে 1 2 3 4 এটা তো 16 এর ওটা না 4 6 7 8 9 ঠিক আছে। এখন অঙ্ক কালকে করিয়ে দেবো আমি। এটা যে বেসিক ক্লাসগুলো করালাম তোমরা এই কোশ্চেন গুলো দেখো, ইজিলি পেরিয়ে যাবে, কিছু নেই অঙ্কর মধ্যে, যা শেখানো শিখিয়ে দিয়েছি, আর কালকে আমি চেষ্টা করি 2023 এর কি একটা বললো একজন বলেছিল, আমি ওটা কালকে করিয়ে দেবো, 2023 জেনারেল অঙ্কটা করিয়ে দেবো, কিছু নেই অঙ্কটার মধ্যে, আমি করিয়ে দেবো। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে 33 চলছিল তার একটা অঙ্ক, একটা কোশ্চেন বলছি না, মানে আমি তো করিয়েছি, তার উপর বেস করে করা যাবে অঙ্কটা, ঠিক আছে, আরম্ভ করতে হবে। লিখবি 1 জানুয়ারি 1 জানুয়ারি বলছে 10 লাখ শেয়ার ইস্যু। 1 জানুয়ারি কতগুলো শেয়ার ইস্যু করেছে? 10 লাখ শেয়ার ইস্যু করেছে, ঠিক আছে। বা বলতে পারিস 10 লাখ শেয়ার ইস্যু না লিখে তুই ওপেনিং ব্যালেন্সও লিখতে পারিস। 1 জানুয়ারি যখন ওপেনিং ব্যালেন্স লেখাটাই বেটার হবে। 10 লাখ শেয়ার এটা লিখে এখানে লিখে দিলাম ওপেনিং ছিল, মানে বছরের শুরুতে ছিল 10 লাখটা শেয়ার। এবার ইস্যু লিখবো, এবার লেখ 28 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি পাবলিক ইস্যু মানে ইস্যু করা হয়েছে কত? 2 লাখ শেয়ার, 2 লাখ শেয়ার। এবার বলেছে কি 31 আগস্ট 31 আগস্ট বোনাস শেয়ার রেশিও কি বলেছে? 1:3, মানে বুঝতে পারলি তো, আমি শর্টে লিখলাম 1:3। 1:3 মানে কি? তিনটে থাকলে একটা দেবে, এটা কেটে বলে 1:3। তিনটে থাকলে একটা দেবে, কেটে বলে 1:3। 31 আগস্ট হয়ে গেল। এবার বলছে 30 নভেম্বর 30/11 কি বলেছে? ইস্যু, আবার ইস্যুড বলেছে কত? 2,50,000 শেয়ার, ঠিক আছে, এই বলেছে। বলছে ক্যালকুলেট ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার। শর্ট কোশ্চেন দিতেই পারি, পরীক্ষায় এরকম আসতেই পারে শর্ট কোশ্চেন। ক্যালকুলেট ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার, ক্যালকুলেট ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার। তো দেখ কিভাবে কি করতে হবে। দেখ নোট লিখিয়েছিলাম, স্টক ডিভিডেন্ড and stock split। stock dividend মানে বোনাস শেয়ার, ঠিক আছে। stock dividend মানে কি বললাম? বোনাস শেয়ার। stock dividend and stock split treatment will be applied retrospective effect বা retrospectively। তো তোমাকে যদি তোমার অঙ্কে যদি স্টক ডিভিডেন্ড বা স্টক স্প্লিট থাকে, এটাকে retrospectively এফেক্ট করতে হবে সিন্স বিগিনিং অফ দ্য পিরিয়ড, অর্থাৎ শুরু থেকে ধরতে হবে। আর স্টক স্প্লিট, এবার স্টক স্প্লিট বা স্টক ডিভিডেন্ড মানে বোনাস শেয়ার হয়ে যাওয়ার পর যদি কোনো রকমের কোনো শেয়ার ইস্যু হয়, তার উপর কিন্তু আর রেট্রোস্পেক্টিভলি এফেক্ট করলে হবে না, প্রসপেক্ট করতে হবে। এখানে কি লিখেছে লাইনের মানে, এই প্যারাটা ভালো করে বুঝে নিস। বলছে স্টক ডিভিডেন্ড এন্ড স্টক স্প্লিট। স্টক ডিভিডেন্ড মানে বোনাস শেয়ার, ঠিক আছে। বোনাস শেয়ারের ট্রিটমেন্টটা করতে হবে রেট্রোস্পেক্টিভলি করতে হবে, আর বাকি সবার ক্ষেত্রে প্রসপেক্টিভলি করতে হবে, ঠিক আছে তো। এবার এই রেট্রোস্পেক্টিভলি মানে এটা শুরু থেকে করতে হবে, একদম বছরের শুরু থেকে করতে হয়, ঠিক আছে, বছরের শুরু থেকে করতে হবে সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। আর স্টক স্প্লিট আর স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট ইজ নট অ্যাপ্লাইড। এই যে স্টক ডিভিডেন্ড বা স্টক স্প্লিট অ্যাপ্লাই হবে না কোথায়? টু এনি শেয়ার ইস্যুড অর রিপারচেজ আফটার দ্য স্প্লিটের পর। অর্থাৎ বলতে যে বোনাস শেয়ার যেদিন ইস্যু করা হবে, বোনাস শেয়ার ইস্যু করার পর দেখবি এই অঙ্কে বোনাস শেয়ার যেদিন ইস্যু করা হয়েছে, সেই বোনাস শেয়ার ইস্যু করার ডেটের পরে দেখবি একটা কি আছে, নতুন করে আবার শেয়ার ইস্যু হয়েছে, তাই না?
ওর উপর কিন্তু তোর ওই ইয়েটা হবে না, রেট্রোস্পেক্টিভ এফেক্ট হবে না, প্রসপেক্টিভ এফেক্ট। ঠিক আছে? এবার আমি যে অঙ্ক করেছিলাম তাতে কেমন, দেখে একটা অঙ্ক আমি এখন অঙ্কটা করাবো। একটা ঘর করেছিলাম কি, একটা নাম্বার অফ শেয়ারের ঘর করেছিলাম, একটা অ্যাডজাস্টমেন্টের ঘর করেছিলাম, আর একটা ওয়েটেড এভারেজের ঘর করেছিলাম, ব্যাস সেম। এখন অঙ্কটা তিনটে করে একদমই ইজি। রিসেন্ট ইয়ারে সিউতে পরীক্ষা দিয়েছে, এরকম অঙ্ক দিয়েছে, এখন যে অঙ্ক বলছি এরকম অঙ্ক দিয়েছে সিউতে, কিন্তু ওখানে বোনাস শেয়ার করে দেয়। আমি সব দিয়েছি বোনাস শেয়ার দেয়, যদি বোনাস শেয়ার দিয়ে দেয় এবছর, বোনাস শেয়ার দিয়ে দিলে কি করবো, এই জন্য বোনাস শেয়ারটা করে দিল। তাহলে সলিউশনে হয় কিছু নেই অঙ্কটার মধ্যে, তিনটে ঘর। প্রথমে কি লিখবো, নাম্বার অফ শেয়ার লিখতে পারিস, তারপরে কি লিখবো, মানে আগে লেখা ছিল অ্যাডজাস্টমেন্ট, লেখা ছিল অ্যাডজাস্টমেন্ট, বা তুই যেহেতু এটা বোনাস শেয়ার করছিস না, ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর লেখ, সবচেয়ে বেটার হবে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, সবচেয়ে বেটার হয় অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, আগে অ্যাডজাস্টমেন্ট লেখা ছিল, এখন লিখলাম অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। অনেকে এটাকে বলে পিএএফ, এটাও বলেন কি বিএএফ। পিএফ এর ফুল ফর্ম বলতে পারবি, বোনাস অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। বিএফ এর ফুল ফর্ম কি, বোনাস অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, বিএএফ বোনাস অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, লাস্টেরটা হবে ওয়েটেড এভারেজ। ওয়েটেড কি লেখা ছিল মনে করছে না, ওয়েটেড নাম্বার অফ ইকুয়াল লিখে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো বিএফ টা কি করে বের করতে, সিম্পল জিনিস দেখ, বিএফ বের করার ফর্মুলা একদম কোনোদিন ভোলার ব্যাপার না। 1 ফর্মুলা দেখ, 1 সব সময় 1ই হবে, 1 প্লাস বোনাস রেশিও, ব্যাস বুঝলি ফর্মুলাটা, 1 প্লাস বোনাস রেশিও। তুই বল অঙ্কটা বল, বোনাস রেশিও কত ছিল বল আমাকে, 1:3। তাহলে 1 প্লাস 1:3 মানে কি 1/3। যাই দিবি করবি না বলতে, আরে যদি বলে দুটো থাকলে একটা দেবো 1/2, তাহলে কত হচ্ছে করে ফেল, 1 প্লাস 1/3 মানে কত হচ্ছে, 3 আর 1 4, 4/3। ঠিক আছে, 4/3 মানে এটা আমি তাহলে বুঝতে পারলি, এটা 4/3। এবার আমার আগে কত করা ছিল, আগে 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 যখন অঙ্কটা করা ছিল না, ওখানে 10টা থাকলে একটা দেবো বলেছে, তাহলে 10টা থাকে একটা মানে কি 1/10, 1/10 মানে কি বলেছিল জানিস তো 0.1, আর 0.1 এর সাথে কত যোগ করবো, 1 যোগ করে তাহলে কত 1.1, ওখানে 1.1 করা ছিল। সিম্পল ব্যাপার, কত ইজি জিনিস, এটা অনেক ইজি, এই প্রসেসটা হলো সবচেয়ে ইজি জিনিস, সবচেয়ে ইজি, এটা একদম করাটা খুব ইজি জিনিস। এবার পর প্রথমে ডেট কর, প্রথমে কত ছিল 1,10,00,000 শেয়ার, তাই তো 10,00,000 শেয়ার, তারপর কতগুলো শেয়ার ছিল বল, 2,00,000 শেয়ার, তাই তো 2,00,000 শেয়ার। এই বোনাস শেয়ার টুকতে নেই, বুঝিস তো, এই বোনাস শেয়ার কোনো টোকাটুকি গল্পই নেই, টুকতেই হবে না, কারণ বোনাস শেয়ার আমি কি বললাম, বোনাস শেয়ার জন্য কি এফেক্ট করবো, রেট্রোস্পেক্টিভ এফেক্ট করবো। রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে কি, শুরু থেকে হবে, অর্থাৎ এই বোনাস ফ্যাক্টর যে 4/3 কার কার সঙ্গে হবে জানিস, বোনাস এই যে 4/3 কার কার সঙ্গে হবে, যেদিন বোনাস শেয়ার ইস্যু করা হয়েছে, কবে বোনাস ইস্যু করা হয়েছে 31/8, 31/8 এর আগে যত থাকবে সবার উপর 4/3 হবে, বুঝলে সবার, কিন্তু 31/8 এর পরে যা থাকবে তার উপর 4/3 হবে না, এটাই ওখানে লেখা ছিল। তার মানে বোনাস ফ্যাক্টর কার সঙ্গে আসবে, এর সাথে আসবে, এর সাথে আসবে, কিন্তু এর সাথে কিন্তু বোনাস ফ্যাক্টর আসবে, কারণ এটাই কিন্তু বলা ছিল, এটাই বলা ছিল, সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক, 5 মার্কস আসতে পারে, 5 মার্কস আসতে পারে, কিন্তু বারবার বলছি। তাহলে কি লিখলাম এখানে, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কত হয় 4/3, এটাও 4/3, বোঝা গেল 4/3 কার কার হলো। এবার তারপরটা দেখ কি ছিল, তারপরটা ছিল পাবলিক ইস্যু, এই নরমাল ইস্যু, 2.5 লাখ শেয়ার, 2.5 লাখ। তাহলে এর উপর স্যার বোনাস ফ্যাক্টর হবে মানে অ্যাডজাস্ট না, কেন হবে, এর উপর হবে না, বোনাস শেয়ার ইস্যু করার পর যদি কোনো রকমের কিছু থাকে তারপর কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বসবে, বোনাস শেয়ার ইস্যুর আগে হতে হবে, এটা একটু নোট লেখা ছিল, এই নোটটা কিন্তু ভালো করে পড়ে যেতে পারে, কিছু নেই স্যার, ওয়েটেড নাম্বার অফ শেয়ার কি করে করব, এই দেখ এই 10 লাখ ইনটু 4/3, তাহলে এখানে কত হচ্ছে 2 লাখ ইনটু 4/3। এবার দেখ শেষ হয়নি এখনো, ভুল করিস না এখন, আমি শেষ করলাম কোথায়, এবার এখানে হবে 2,50,000 ইনটু, দেখ কি হবে এখানে, বছরের শুরুতে 10 লাখ শেয়ার ছিল, তাহলে শেয়ারটা কতদিন কাটবে, পুরো 12 মাস, শুরু থেকে পুরো 12 মাস কাটছে,
তাহলে 12 মাস হলে কত হচ্ছে বল? তোরা 12/12 কর, হ্যাঁ কি না? 12/12 হবে। ঠিক আছে? তারপরটা কত হবে বল? ডেট কত ছিল? ডেট স্যার ছিল 28 2, তাহলে ক মাস খাটছে বল? 1 ফেব্রুয়ারি থেকে চলে গেল। ইস্যু করি 8 ফেব্রুয়ারি, তাহলে ক মাস? এগুলো 10 মাস, 12 মাসের মধ্যে 2 মাস ক্যান্সেল, 10 মাস, তাহলে কত হবে? 10/12 লাস্ট 2.5 লাখ, তাই তো? 30/11 ইস্যু করা হচ্ছে, তাহলে ক মাস খাটবে? 11 তো ক্যান্সেল হয়ে গেল, রইল হচ্ছে পরে 1/12, সর্বশেষ। পরে খুব কঠিন অঙ্ক রাখলো বল না? এটা আমি তোকে বললাম বোনাস ফ্যাক্টর দিয়ে করে করালাম না, এটা সব ইজি লাগলো তোকে। এটা আবার এটা অনেকে অনেক রকম ভাবে করে, অন্য রকম ভাবে করে। তাহলে আমার কাছে ওটা মনে হচ্ছে খুব মানে বুঝতে সময় লাগবে, এটা সবচেয়ে তাড়াতাড়ি হবে বোনাস ফ্যাক্টর, মনে হচ্ছে অনেকে অন্যরকম ভাবে করে, দরকারই নেই দরকার, এটা সবচেয়ে সোজা প্রসেস, করে ফেলো। কত হচ্ছে? 10 লাখ কিন্তু 4/3, প্রথমটা কত হচ্ছে? 12,60,667। 13 লাখ দাঁড়া 13,33,333। 13,33,333, 13,33,333। তারপর একটা 2 লাখ ইন্টু 4/3, 22,222। 2,22,222। আর এটা 2.5 লাখ বাই 12, 20,000 আসে। অঙ্ক যোগ করে দে, যোগ কর। লাখ 15,76,300। 76,388। ঠিক আছে, মিলে গেল 15,76,388। এবার মোটামুটি হয়ে গেল, বোনাস শেয়ার আর দরকার নেই, বোনাস শেয়ার হয়ে গেল। দুটো অঙ্ক এনাফ, দরকারই নেই বোনাস শেয়ার আর কিছু করার। ঠিক আছে, আর কি করার দরকার নেই, বোনাস শেয়ার হয়ে গেল। যদি বোনাস শেয়ার কোনোদিন দেয়নি, যদি দেয় নরমাল এন্ট্রি দেবে, একদম নরমাল এন্ট্রি, আর বোনাস শেয়ার করতে কিছু হয় না। এবার করবো আমরা রাইট শেয়ারের কনসেপ্টে চলে আসি। রাইট শেয়ার, এবার আমরা রাইট শেয়ার কনসেপ্টে চলে আসি। হেডিং দ্য রাইট শেয়ার। রাইট শেয়ার মানে রাইট ইস্যু, মানে আমাদের সিলেবাসে আছে কিন্তু সিইউতে কোনোদিন আসেনি, তবু আমি একটু বলে দিচ্ছি। রাইট ইস্যু, রাইট ইস্যু কি? রাইট শেয়ার সম্পর্কে আইডিয়া আছে? রাইট শেয়ার কাকে বলে? রাইট শেয়ার নাম তো শুনেছি, রাইট শেয়ার। রাইট শেয়ার ব্যাপারটা কি হয়? এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের প্রথমে কোম্পানি আগে অফার দেয়। কোম্পানি মার্কেটে শেয়ার ছাড়তে চায়, প্রথমে কোম্পানি আগে কাকে বলবে? কোম্পানির ঘরে যারা আছে ঘরের লোককে বলবে, ঘরের লোক যদি না কেনে তখন বাইরের লোককে বলবে। এই তো রাইট শেয়ার, এটাই রাইট শেয়ার। ব্যাপারটা বুঝতে পারলি তো? কোম্পানি আগে কোম্পানির ঘরের লোক মানে কোম্পানির মালিকদের বলে, কোম্পানির শেয়ার হোল্ডারদের বলবে, ওরা যদি কিনতে না চায় তখন কোম্পানি বাইরের লোক। আর কোম্পানি রাইট শেয়ার জিনিসটা কি? অর্থাৎ অন্যদের থেকে যে টাকাটা নেবে কোম্পানির থেকে, মানে কোম্পানির যারা মালিক মানে অরিজিনাল যারা শেয়ার হোল্ডার তার থেকে কম দামে ছাড়ে, একটু কমে নেয়। ঠিক আছে তো, এটা হচ্ছে রাইট শেয়ার। তো দেখ লেখ, কি লিখবি? এক্সিস্টিং শেয়ার ইস্যু, জাস্ট একটু এরকম করে লেখ, আরো দিয়ে লেখ existing shareholder issued at lower price। কি লিখলাম? রাইট ইস্যুটা কি? এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ইস্যু করা হবে লোয়ার প্রাইস, কম দাম। কম দামে মানে বুঝতেই পারছিস কম দামে মানে কি? কম দামে কি করে দেবে? কম দামে ধর সাপোজ ধর মার্কেটের শেয়ারের দাম 20 টাকা করে নিচ্ছে, কিন্তু ওদেরকে বলে যাও তোমাকে 15 টাকা দিয়ে দিল, কম দামে। এই রাইট শেয়ারের অঙ্ক করতে গেলে না 3টে স্টেপে অঙ্ক নামাতে হবে। 3টে স্টেপ, কি বললাম? এর অঙ্ক করতে গেলে 3টে স্টেপ করতে হয়।
তিনটে স্টেপ কি বললাম? একটা হচ্ছে প্রথমে বের করতে হবে এক্স, প্রথমে লিখ এক্স রাইট প্রাইস। কি লিখলাম? প্রথমে লিখবো এক্স রাইট প্রাইস। সবার প্রথম তোকে বের করতে হবে কি এক্স রাইট প্রাইস, প্রথম স্টেপে এক্স রাইট প্রাইস। ঠিক আছে, এবার চলে আসবো স্টেপ 2 তে। কি লিখবো? আর এ এফ ক্যালকুলেট করো। আর এ এফ মানে কি ক্যালকুলেট করেছিলাম? PAF মানে বোনাস অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। তাহলে এটা কি লিখবো? রাইট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। তাহলে লিখ রাইট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। ঠিক আছে স্যার, এখানে কেন বিএফ করবো না? দেখ বিএফ মানে বোনাস অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, মানে কোম্পানি তার শেয়ারটা ফ্রিতে দিয়ে দিচ্ছে, কোন টাকা দিচ্ছে। ধর কোম্পানি একটা শেয়ারের মার্কেট দাম 20 টাকা, কোম্পানি ওদেরকে কত টাকা দিচ্ছে শেয়ারগুলো? 15 টাকায় দিচ্ছে। তাহলে কোম্পানি 15 টাকাও দাম নিচ্ছে, ফ্রিতে দিচ্ছে 5 টাকা। পুরো কি ফ্রিতে দিচ্ছে নাকি? তাহলে আমি কেন বোনাস অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর করবো? ঠিক আছে, রাইট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর করবো। তাহলে এর মধ্যে কি হচ্ছে? কিছুটা আছে তোর বোনাস আর কিছুটা নতুন শেয়ার ইস্যু। কিছুটা বোনাস, কিছুটা নতুন শেয়ার ইস্যু। সেটা যখন করবো তখন বুঝতে পারবে। এটা যখন করবো কিছুটা বোনাস থাকবে আর কিছুটা নতুন শেয়ার ইস্যু থাকবে। স্টেপ 2 হল লাস্ট স্টেপ, অঙ্ক শেষ হয়ে যাবে। স্টেপ 3 লেখ। কি লিখবো? স্প্লিট। স্প্লিট স্প্লিট দা রাইট শেয়ার। রাইট শেয়ারটাকে স্প্লিট করে দাও। স্প্লিট মানে জানিস তো? স্প্লিট মানে জানিস তো? স্প্লিট মানে কি? ব্রেক করে দেওয়া, ভেঙে দাও। ঠিক আছে, ব্রেক করে দাও। তাহলে স্প্লিট দা রাইট শেয়ার দুটো এলিমেন্ট হবে। একটা লিখবি বোনাস এলিমেন্ট, একটা লিখবি বোনাস এলিমেন্ট, এই মতো বললাম বোনাস হবে একটা। আর একটা হবে কি ইস্যুড ফর কনসিডারেশন। ইস্যুড ফর কনসিডারেশন। বোনাস এলিমেন্টটা কি করব? ওই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর নেব একটা। অ্যাডজাস্টমেন্ট কি? অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর শর্টে লিখি আরএফ। শর্টে লিখ আরএফ। আরএএফ প্রথম বুঝলি তো? রাইট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর নেব। আউটস্ট্যান্ডিং from earliest reporting period। বোনাস এলিমেন্ট বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই যে কি নিতে বলছে? আরএফ নিতে বলছে। আরএফ মানে রাইট অ্যাডজাস্ট। একটা এই যে বের করলাম, স্টেপ 2 বের করলাম না ফ্যাক্টরটা, ওই ফ্যাক্টরটা নেব। ওই ফ্যাক্টরটা নেব ফ্রম আর্লিয়েস্ট মানে শুরুতে যেটা ছিল, শুরুতে যেটা ছিল তার সাথে আরএফ রিপোর্টিং পিরিয়ড মানে বছরের শেষ দিন। আর এটা কি করব? এখানে জাস্ট ওয়েট করে দেবো। ওয়েট, এটা যা থাকবে ওয়েট করব। নরমালি ওয়েট চাপি ব্যাস, শেষ হয়ে গেল। ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি, বুঝিয়ে যাবে। তার আগে এখন তুই বলতে পারিস স্যার এক্স রাইট প্রাইস কি পরীক্ষায় অঙ্ক করতে দেবে? যদি দেয় এই অঙ্ক, যদি করতে দেয় এই অঙ্ক, এই অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে মানে কত স্টুডেন্ট ফেসে যাবে? 90% স্টুডেন্ট এই টাইপের অঙ্ক শিখে যাবে। ঠিক আছে তো? তো এই টাইপের অঙ্ক তোকে শিখে যেতে হবে। ঠিক আছে তো? আর এই টাইপের অঙ্ক বেসিক ইপিএসেই আসতে পারে। এটা বেসিকেই আসতে পারে। বেসিকের অঙ্ক যদি ছোট্ট দেয়, অঙ্কতে কিছু আইটেমই নেই, শুধু এই ক্যালকুলেশন দিয়ে দিবি। ক্যালকুলেশন তোকে জেনে রাখতে হবে। এক্স রাইট প্রাইস পরীক্ষার হলে কি বলে দেবে? না, ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করতে হবে এক্স রাইট প্রাইস। ফর্মুলা লিখ। আমি এখন ফর্মুলা লিখছি, ফর্মুলা দেখে খাবি। যখন একটা অঙ্ক করবো তোর আর ফর্মুলা মনে রাখতে হবে, এমনি দেখি ইজিলি হয়ে যাবে। দেখ প্রথমে লিখ এক্স রাইট প্রাইস। লিখ আমার সঙ্গে লিখ এক্স রাইট প্রাইস। লিখ এক্স রাইট প্রাইস করে বের করতে হয়। এক্স রাইট প্রাইস মানে জানিস তো? কোম্পানি যখন রাইট শেয়ার ইস্যু করবে, রাইট শেয়ার ইস্যু করার পর কি বললাম? রাইট শেয়ার ইস্যু করার পর মার্কেটে একটা শেয়ারের দাম,
ঠিক আছে, রাইট শেয়ার ইস্যু করার পর, রাইট শেয়ার কোম্পানি ছেড়ে দেবে, কোম্পানি রাইট শেয়ার ইস্যু করবে, রাইট শেয়ার ইস্যু করার পর মার্কেটে কোম্পানি একটা শেয়ার ভ্যালু কত হচ্ছে, তাকে বলে এক্স রাইট প্রাইস। ঠিক আছে, তাকে বলে এক্স রাইট প্রাইস। ঠিক আছে, আর একটু পরে বলবো কাম রাইট প্রাইস ইস্যু করার আগে, ইস্যু করার আগে। ঠিক আছে, ইস্যু করার আগে। বুঝতে পারলি ব্যাপারটা? ফর্মালে শেয়ার, শেয়ার বিফোর রাইট ইস্যু, লিখলাম শেয়ার বিফোর রাইট ইস্যু, লিখলাম শেয়ার বিফোর রাইট ইস্যু। বুঝতে পারলি তো, শেয়ার বিফোর রাইট ইস্যু। তুই এমনি সুন্দর করে বুঝে যাবি, তোকে আমি ফর্মুলা বুঝিয়ে বুঝিয়ে করছি, মনে থাকবে। শেয়ার বিফোর রাইট ইস্যু মানে কি বলতো, রাইট শেয়ার ইস্যু করার আগে কতগুলো শেয়ার আছে বলে দেবে, সুন্দর করে বলে দেবে। ও বলে দেবে রাইট শেয়ার ইস্যু করার আগে বছরের শুরুতে কোম্পানি 1000 খানা শেয়ার আছে। তার কিছুক্ষণ পর, তার 2-3 মানে 2 মাস 3 মাস পর একটা ডেট দেবে রাইট শেয়ার ইস্যু করে। তার মানে কি হলো, বছরের শুরুতে ধর 1 জানুয়ারি কোম্পানির শেয়ার এতগুলো ছিল, ঠিক 3 মাস পর বললো কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে। তাহলে কি হলো, 1000 টা ছিল, ওটা কোন শেয়ার, রাইট শেয়ার ইস্যু করার আগে না পরে? আগে। তাই লিখলাম রাইট শেয়ার ইস্যু করার আগে কতগুলো শেয়ার ছিল, ইনটু করব কি কাম রাইট প্রাইস, কাম রাইট প্রাইস। ঠিক আছে, কাম রাইট প্রাইস মানে একদম ঘাবড়ে যাওয়ার কিছু না রে, ওই তো একই কাম রাইট প্রাইস। কি বললাম, এক্স মানে কি আগে না পরে, এক্স মানে পরে আর কাম মানে আগে। তো রাইট শেয়ার ইস্যু করার আগে শেয়ারের দাম কত করেছিল, এটা হল প্লাস রাইট শেয়ার মানে যতগুলো রাইট শেয়ার তুই ইস্যু করলি, ইনটু রাইট প্রাইস। রাইট শেয়ার যখন ইস্যু করলি, ওই যে বললাম কোম্পানির মার্কেটে একটা শেয়ারের দাম 20 টাকা করে, ঠিক আছে, আর কোম্পানি কত করে নিচ্ছে, 15 টাকা করে নিচ্ছে। তাহলে রাইট প্রাইস কত হলো, 15 টাকা। ওটাকে বলে রাইট প্রাইস, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার। তো বলতে পারি টোটাল নাম্বার অফ শেয়ার মানে কোন শেয়ার, রাইট শেয়ার ইস্যু করার আগে 1000 ছিল, রাইট শেয়ার ইস্যু করলে তো সাপোজ 500 হয়ে গেল 1500। টোটাল কতগুলো শেয়ার হয়ে গেল এক্স রাইট প্রাইস। এবার প্রশ্ন হলো স্যার আর এ এফ কি করে বের করব, সেকেন্ড স্টেপ তো আর এফ ছিল, কি ছিল মনে পড়ে, রাইট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। এটা দেখো, এটা বের করার ফর্মুলা সিম্পল ব্যাপার, কাম কি লিখলাম, কাম বাই এক্স, শেষ, কাম বাই এক্স। কাম কি, কাম রাইট প্রাইস ডিভাইড বাই এক্স রাইট প্রাইস। মনে রাখবে তো, কাম রাইট প্রাইস ডিভাইড বাই এক্স রাইট প্রাইস। একটা অঙ্ক দিচ্ছি, একটা অঙ্ক করলেই যথেষ্ট, একটা অঙ্ক করলেই যথেষ্ট। লেখ ফিনান্সিয়াল ইয়ার এফ ওয়াই, বুঝলি তো, ফিনান্সিয়াল ইয়ার ডেট কি বলেছে, 1 জানুয়ারি, কি লিখলাম 1 জানুয়ারি 2024 থেকে শুরু করে কত 31শে ডিসেম্বর 2024। বোঝা গেল, ফিনান্সিয়াল ইয়ারটা লিখে দেব। লেখ এক্স ওয়াই লিমিটেড হ্যাজ 1000 equity shares outstanding, 1000 equity share outstanding on কত তারিখে ছিল, 1/1/24। বুঝলে কেমন কোশ্চেন লিখে দিয়েছে, বুঝতে পারলি ব্যাপারটা। আমি তোকে 1000 উদাহরণ দিয়েছিলাম তো, বছরের শুরুতে কতগুলো শেয়ার ছিল, 1000টা শেয়ার ছিল, ফুল স্টপ। এবার বলেছে অন 31/3/24 মানে ক মাস পর, ঠিক 3 মাস পর, 31/3/24 রাইট ইস্যু, কি বলেছে, রাইট ইস্যু is made for one new share
one new share against each 5 outstanding share। 5 outstanding share লাইনের মানে নিশ্চয়ই প্রত্যেকে বুঝে গেছিস। বলেছে ধর এই XY কোম্পানিতে তোর যদি 5টা শেয়ার কেনা থাকে তাহলে তুই কটা রাইট পাবি? 5টা কেনা থাকলে একটা রাইট পাবি। তার মানে কত? বল। আগেরটা যেমন বোনাস শেয়ার কি করলাম বল? 3টে থাকলে একটা বলেছিলাম কটা? বোনাস শেয়ার হ্যাঁ 3টে থাকলে একটা। আগেরটায় বোনাস শেয়ার যখন অঙ্ক করলাম বললাম 3টে থাকলে একটা বোনাস শেয়ার দেবে। এবার তুই ধর XY কোম্পানিতে তোর অনেকগুলো শেয়ার কেনা ছিল। তাহলে শেয়ার কেনা থাকলে তোর একটা রাইট জন্মাবে যে তুই এতগুলো শেয়ার পাবি। 1:5 ঠিক আছে? তাহলে 5টা থাকলে তুই সে তুই নে বা না নে সেটা তোর ব্যাপার। তোর হাতে কিন্তু নাও হতে পারিস। কিন্তু তোর একটা রাইট জন্মাবে। এতটা রাইট জন্মাবে। ঠিক আছে তো? 5টা থাকলে ওই থার্ড সেমিস্টার অ্যাকাউন্টসে করেছিলি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং এ ছিল শেয়ার ইনভেস্টমেন্ট ইন শেয়ারস। তো কি বললাম? 5টা থাকলে একটা রাইট। তাহলে তুই বল কতগুলো? 1000টা তো শেয়ার কেনা ছিল। তাহলে কটা রাইট পাবি তুই? 200টা। রাইট কত হলো? 200টা। তাহলে তুই বুঝতে পারছিস ফর্মুলা আগে যে ফর্মুলা লিখলি ফর্মুলার সব ফিগার একটা একটা করে পেয়ে যাচ্ছিস। হলো তো? ফুল স্টপ। এবার লিখলাম এমপিএস। এমপিএস এর ফুল ফর্ম কেউ জানিস তো? আরে এত এফএম করেছিস? অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা পুরো এফএম এর কনসেপ্ট। মার্কেট প্রাইস এই যে এই কনসেপ্টটা পুরোপুরি এফএম এরই কনসেপ্ট আর কিছু না। এফএম এর ডিভিডেন্ড পলিসির কনসেপ্ট এটা। এমপিএস মানে মার্কেট প্রাইস পার শেয়ার। ঠিক আছে তো? মানে এক একটা শেয়ারের মার্কেটের দাম কত করে সেটা লিখছি। লাইক এমপিএস বিফোর রাইট ইস্যু। এমপিএস বিফোর রাইট ইস্যু। রাইট শেয়ার ইস্যু করার আগে এমপিএস কত ছিল? ঠিক আছে? is rupees 10। কি লিখলাম? রাইট শেয়ার ইস্যু করার আগে তোর এমপিএস কত করেছিল? 10 টাকা করেছিল। তারপর লিখবি রাইট তার ফুল স্টপ কমা বা ফুল স্টপ দিয়ে লিখে রাইট ইস্যু এক্সাইজ প্রাইস। রাইট ইস্যু এক্সাইজ প্রাইস ইজ ₹7। তার মানে কি? মার্কেটে যে শেয়ার গুলোর দাম মানে বলছে এমপিএস মানে মার্কেট প্রাইস পার শেয়ার। রাইট শেয়ার ইস্যু করার আগে মার্কেট ছিল 10 টাকা করে। আর রাইট শেয়ার যখনই রাইট শেয়ার ইস্যু করা হচ্ছে তার ভ্যালু কত? রাইট শেয়ার গুলো যে ইস্যু করছে কত টাকা করে? 7 টাকা করে। কমে যাচ্ছে তো। তো বললাম তো এটাই রাইট শেয়ার হবে। ফুল স্টপ। লেখ প্রফিট attributable to equity shareholder। profit attributable to equity shareholder। কি লিখলাম? profit attributable to equity shareholder for কি কি ইয়ার ছিল বল? 2024 এই তো for 2024 and 2023। ঠিক আছে? is rupees 1,10,000 and rupees lakh respectively। full stop। calculate EPS। ইপিএস তোকে বের করতে বলে ইপিএস মানে কি? ইপিএস এটা তো লিখলাম বেসিক ইপিএস। ক্যালকুলেট বেসিক তাহলে দেখলে এটা বেসিক এর অঙ্ক, এটা ডাইলুটেড অঙ্ক নয়। বেসিক ইপিএস ফর 2024 and 2023। ঠিক আছে তো? তাহলে সবার প্রথমে একটা করে বের করব। কি বের করলাম? তো স্টেপ 1 কি ছিল বল? এক্স রাইট প্রাইস তো নিজেই বের করতে পারবে। সলিউশনে আয় নিজেই করতে পারবে। কি করব সবার প্রথম?
এক্স রাইট প্রাইস কি লিখলাম বল, ওটা লিখবো কি এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস ফর্মুলা দেখার দরকার নেই, তুমি ভাব না কি ছিল নিয়ম, অত ভাবতে হবে না, নিয়ম ভাব। রাইট শেয়ার ইস্যু করার আগে কতগুলো শেয়ার ছিল, ফর্মুলা দেখতে হবে, ফর্মুলা দেখার দরকারই নেই, ফর্মুলা লিখতে হবে না। স্যার ফর্মুলা লিখবো না পরীক্ষা হলে যদি আসে, অবশ্যই লিখবি, আগে টেকনিকটা শোন কিভাবে করতে হয়। এক্স রাইট প্রাইস, এক্স রাইট প্রাইস মানে রাইট শেয়ার ইস্যু করার পর মার্কেটে শেয়ারের দাম কত, তাই এটা কি করে বের করবো, তোকে দেখতে হবে রাইট শেয়ার ইস্যু করার আগে কতগুলো শেয়ার ছিল বল, হাজারটা ছিল। এবার রাইট শেয়ার ইস্যু করার আগে একটা শেয়ারের দাম কত করেছিল বল, 10 টাকা, 10 প্লাস কতগুলো রাইট শেয়ার ইস্যু করেছিলাম, 200টা। আচ্ছা দেখে দিন, এখানে দেখে লিখে ছোট করে লিখেছি রাইট ইস্যু, ছোট করে লিখে দিচ্ছি রাইট ইস্যু। তো 1000 ইন্টু 1/5 200, তাই তো কতগুলো রাইট ইস্যু করলাম, 200টা, তাই তো। কত টাকা করে রাইট ইস্যু করেছিলাম, 7 টাকা, হয়ে গেল। টোটাল কত হলো স্যার, 1000 প্লাস 200, খুব করিনি নিয়ম করে করে নিলাম, তাহলে কিছু করে ফেল, 1000 ইন্টু 10 10,000 প্লাস 1400 ডিভাইডেড বাই 1200 করে ফেল, 11,400 বাই 1200 করে দেখ কত হচ্ছে। নাইন পয়েন্ট ফাইভ হয়ে গেল, এক্স রাইট প্রাইস 9 তার মানে কি বুঝতে পারলি, তুই ভাব তোর কোম্পানির এক একটা শেয়ারের দাম মার্কেটে দাম কত করেছিল, 10 টাকা করে ছিল, যেই রাইট শেয়ার ইস্যু করলি শেয়ার দাম কমে গেল, রাইট শেয়ার ইস্যু করার সঙ্গে শেয়ার দাম কমে গেল, 9 টাকা 50 পয়সা হয়ে গেল। আচ্ছা হয়ে গেল এত অবধি। নেক্সট কি ছিল, আরএএফ, তাই তো, মনে পড়ে রাইট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, ফর্মুলা কি বলেছিলাম বল, মনে আছে, দেখ দেখে নিন কি বলেছিলাম, বাই এক্স, কাম কত ছিল, কাম স্যার 10 আর এক্স কত হলো 9.5 করে ফেল, 10 বাই 9.5 1.05 হয়ে গেল। এবং লাস্ট কি ছিল, লাস্ট স্টেপ 3 কি ছিল মনে আছে, এই যে স্প্লিট দ্য রাইট শেয়ার। এবার রাইট শেয়ারটাকে স্প্লিট করো, রাইট শেয়ার 200টা ছিল, স্প্লিট করে দিতে হবে, 200 টাকা স্প্লিট করে দিতে হবে, 200 টাকা ভেঙে দিতে হবে, এটাই দেবো স্প্লিট দ্য রাইট শেয়ার। দুটো পার্ট ছিল মনে পড়ছে তো, একটা বোনাস ডিভিডেন্ড আর একটা ইস্যু। স্প্লিট দ্য রাইট শেয়ার কত ছিল, রাইট শেয়ার 200 টা তো, 200 শেয়ারস, এটাকে স্প্লিট করবো কি করে, একটা হবে বোনাস এলিমেন্ট, একটা ছিল বোনাস এলিমেন্ট, কিছু বোনাস ছিল তো, কি করে দেখ, তুই আমাকে বল আমার বছরের শুরুতে কতগুলো শেয়ার ছিল, 1000টা শেয়ার ছিল, এর সাথে ফ্যাক্টর কি ছিল, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, রাইট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বল, এই তো 1.05 কত হচ্ছে, 1000 ইন্টু 1.05 করলে কত হচ্ছে বল, 1050, তাই তো, 1050। এর থেকে ওপেনিং মানে বছরের শুরুতে কতগুলো শেয়ার ছিল, 1000টা, তাহলে 50টা হয়ে গেল বোনাস এলিমেন্ট, 50টা হলো বোনাস এলিমেন্ট। এবার নিচে লিখছি ইস্যু ফর কনসিডারেশন, এটা বুঝতে পারছিস তো, তোর 200টার আগে 200টার মধ্যে যদি 50টা বোনাস হয় তাহলে 150টা কি, 150টা হচ্ছে ইস্যু ফর কনসিডারেশন। দেখ সিম্পল ব্যাপার হলো, আমি তোকে কি বলেছিলাম, তোকে কি রাইট বোনাস শেয়ার মানে পুরো ফ্রিতে দিয়ে দেবে, রাইট শেয়ার মানে পুরোটা ফ্রিতে দেবে, পুরো কিছু তো পেমেন্ট করতে হবে, কিছু তো কিনতে হবে, তার মধ্যে 200র মধ্যে 50টা ফ্রি আর বাকি 150টা তোমাকে কিনতে হবে, ঠিক আছে তো। এবার জাস্ট ওই বেসিক ইপিএসটা বের করবো, বুঝতে পারি তো, তাহলে তো অঙ্ক শেষ হয়ে গেল, বেসিক ইপিএস ফর্মুলা কি, ওই তো ছিল প্যাড, তাই তো, প্যাড বাই কি ছিল, ওই ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারস বা লিখলাম নাম্বার অফ ইকুইটি শেয়ারস, ছিল ওয়েটেডই হয়, ওয়েটেই লিখতে হয়। আচ্ছা প্রথম বছর কি ছিল বল, দুটো বছর ছিল তো, অবশেষ
24 সাল 23 সাল, প্রথমে 23 সাল করে দিচ্ছি। বলতো 23 সালে প্যাট কত ছিল? কত? 1 লাখ। ঠিক আছে, 1 লাখ। এবার 1 লাখ ছিল বলে সব করতে গেলে 1 লাখ। আর কতগুলো শেয়ার ছিল বল? নাম্বার অফ ইকুইটি ছিল। নাম্বার অফ ইকুইটি 1000 টা ছিল, তাই তো? 1000 টা। 1000 টা ছিল। তাহলে 1 লাখকে 1000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 শূন্য কেটে দিল 100। এটাকে বলে বেসিক ইপিএস। 2023 সালে বেসিক ইপিএস এটা বেরোলো। এবার একটা লিখতে হয় কি বলতো? রিস্টেটেড চেঞ্জ। এই যে রাইট শেয়ার আসলো তারপর চেঞ্জ হয়ে গেল। তাহলে রিস্টেটেড বলে একটা কথা লিখতে হয়, রিস্টেটেড। এটা কি করে করব? উপরে তো তোর 1 লাখ টাকাই বসবে, এর কোনো সন্দেহ নেই। ডিভাইডেড বাই বছরের শুরুতে কতগুলো শেয়ার ছিল? 1000 টা। ইনটু কি করবি? ফ্যাক্টরটা নিবি 1.05। ঠিক আছে, ফ্যাক্টরটা নিবি 1.05। ব্যাস, শেষ হয়ে গেল। বুঝলি? নরমাল ব্যাপার। শুধু ফ্যাক্টরটা নিবি 1.05, ব্যাস শেষ হয়ে গেল। কত কত? 2023 হয়ে গেল লাস্ট। 2024 সাল করবো, অঙ্ক শেষ। ওই 2 3 বা 2 4 কর না, অসুবিধা নেই, এগুলো তো জানিস। এবার 2024 এরটা করছি। এখন স্যার 2024 এর বেসিক ইপিএস করে 2024 এর বেসিক ইপিএস 2020 বেসিক সবারই তো সেমই হবে। ওটা চেঞ্জ হবে না, ওটা একটাই হবে। শুধু রিস্টেটেডটা করব। কত হবে? কত ছিল বল? 2024 1 লাখ 10। 1,10,000। এখানে কি হবে? ওই 1000 ইনটু 1.05 এটা তো হবেই। ঠিক আছে, 1000 ইনটু 1.0 এটা হবেই। ঠিক আছে? আর কি ছিল? এই দেখ এখানে কি ছিল দেখ। নতুন শেয়ার ইস্যু করেছিলি কত? নতুন শেয়ার 150 টা, তাই তো? নতুন শেয়ার 150 টা ইস্যু করেছিলি, 150 টা। নতুন শেয়ার ইস্যু করেছিল 150 টা। 150 টা এর কি হবে দেখ, আমি এখানে নোট লিখেছিলাম, তোদের মনে আছে নোট লিখেছিলাম এখানে? এই দেখ নোট লিখেছিলাম, কোথায় নোট লিখেছিলাম? এই নতুন শেয়ার ইস্যু করলে এর ওয়েট নিতে হবে, ওয়েট। কিন্তু এর কিন্তু কোনো ওয়েট ছিল না। এর ওয়েটটা মান্থ বেসিস, অর্থাৎ তুই কবে এটা ইস্যু করেছিস তার ডেটটা নিয়ে নিলে হয়ে যাবে, শেষ। বল রাইট শেয়ারটা ইস্যু করেছিলাম কবে? 31/3/24, তাই তো? তার মানে 9 মাস, 9/12। 9/12 শেষ করে ফেল। কত হচ্ছে? 1,10,000 ডিভাইড বাই 1050 ছিল তেরা, প্লাস কত হচ্ছে? 150 ইন্টু 9/12 করলে 112.5 করে দেখ কত বেরোচ্ছে। 94 টাকা। ব্যাস, শেষ হয়ে গেল। এই ছিল, ঠিক আছে? বুঝে গেলি? এবার আমরা কি করবো বলতো? আমাদের সাজেশনের অঙ্কগুলো একটা করে করবো। এইটুকু দেখানো ছিল, আমার জানানো ছিল। জেনারেল অঙ্ক সবসময় ইজি দেয় টপিকের উপর, জাস্ট একটু বুঝতে হবে। আসবেই প্রতি বছর পরীক্ষায়। এবং তোরা জানিস কিনা এই না, এই ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS আমাদের সিলেবাসে 1 আছে, 16 আছে আর 33 আছে। এই তিনটে মিলে এক্সামে কত নম্বর আছে? 15 মার্কস আছে। তিনটে মিলে এক্সামে 15 মার্কস আছে। ঠিক আছে তো? তার মধ্যে 1 নম্বর থেকে কোনো অঙ্ক নেই, পুরো থিওরি। 5 নম্বর, পুরো 5 নম্বর থিওরি 1 নম্বর। আর রইল কি 16 আর 33, এখান থেকেই অঙ্ক আসে।
এখান থেকে 16 আর 33 থেকে অঙ্ক আসে, ঠিক আছে? 16 আর 33 থিওরির সংখ্যা 16তেই আসে, থিওরি 16তেই আছে। তো দুটো মানে কি হয় ব্যাপারটা বলতো, 10 নাম্বার যে বললাম না অঙ্ক থাকে, ও তোকে 16 এর সাথে অরে দেয় 33, বুঝতে পারলি? আচ্ছা 16 এর সাথে অরে আসে 33। ধর এটা করলেই হলো। আগের বার যেমন জেনারেল ব্যাপারটা দেখ কেমন দিয়েছিল, 16 এর পুরো থিওরি তুলে দিয়েছে, 33 এর পুরো অঙ্ক দিয়েছে, ঠিক আছে? এবার অনার্সে কেমন দিয়েছিল, অনার্সে 16 এর অঙ্ক দিয়েছিল, তার সঙ্গে আবার 16 থিওরি তুলে দিয়েছিল। 33 এর অঙ্ক, 33 এর থিওরি দিয়েছিল, মানে কেমন দিয়েছিল বলতো, 7 3 8 2 এরকম করে দিয়েছিল। অনার্সের কথা বলছি, ঠিক আছে? তো 33 অবশ্যই ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে করে যেতে হবে। দেখ আমি অঙ্কটা বলেছি, অঙ্কটা সোজা লাগবে। দেখ এটা কি 33 এর অঙ্ক দিয়েছে, আর 33 তে কিসের কথা বলেছি জানিস তো, বেসিক ইপিএস আর ডাইলুটেড ইপিএস। কি বললাম, বেসিক ইপিএস, এই দেখ আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো জিনিস। যারা এখনো পর্যন্ত করিসনি, দেখ যারা এখনো পর্যন্ত এই চ্যাপ্টারটা করিসনি তাদেরকে সবাইকে বলবো, তো দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়লে কত, 25 নম্বর দুটো চ্যাপ্টার। কি কি, এই আইএএস এই চ্যাপ্টারে থাকবে 15 নাম্বার, আর ওই কমন সাইজ কম্পারেটিভ ওখানে আসবে 10 নাম্বার। এই দুটো চ্যাপ্টার ভালো করে বুঝলি কতটা ইজি, এখান থেকে কিন্তু টার্গেট করতে। এবং প্রত্যেককে বলছি আমি, যারা সারা সেম ধরে পড়েছে তাদেরকেও বলছি, যারা লাস্টের দিকে পড়ছে তাদেরকেও বলছি, যে রুলটা কি, পরীক্ষার হলে মানে এফআরএফএস এতে আগে না পাস মার্কিংটা সিকিউর করতে হয় আগে। পাস মার্কিং সিকিউর করতে, আমি বহু স্টুডেন্ট দেখেছি মানে সারা সেম পড়ার পরেও কিন্তু সমস্যায় পড়ে গেছে। মানে ইভেন আগের বার আমার এরকম দেখেছিলাম, এফআরএফএস তে একজন 16 নিয়ে চলে এসেছিল, কিন্তু এফএম এ নিয়ে চলে এসেছিল 90। এফএম এ 90 নিয়ে চলে এসেছিল, আর এফআরএফএস এ 16 নিয়ে চলে এসেছিল। ওর প্ল্যানিং এ ভুল ছিল, ওর প্ল্যানিং এর জন্য 16 পেয়েছে। ইভেন ওর পুরো অল ওভার মানে সেমিস্টার ওর যে সিজিপিএ প্রচুর এসছে, ভালো এসছে সিজিপিএ ওরে যখন ক্লিয়ার করার পর। তো বলতে পারলি তো ওর ব্যাপারটা কি হয়েছে, ও ভুল করেছিল প্রথমে। সবাইকে খুব জরুরি জিনিস, আমি পরীক্ষার আগে এই টিপসটা দিয়ে দিতাম, 15 নম্বরে যে 3টে করতে হয় ও আগে ওটা করেছে, ওখানে সবচেয়ে বড় মিস্টেক করে দিয়েছে। 15 নম্বরে 3টে যখনই করতে গেছে, প্রথমে হোল্ডিং ধরেছে, হোল্ডিং মেলেনি, ব্যালেন্স শিট মেলেনি, তারপর ক্যাশ ফ্লো জানা অঙ্ক ভুল করে দিয়েছে, ঠিক আছে? তো রেশিও জানা অঙ্ক ভুল করে, মানে এটা হয়, মানে প্রথমে 15 নম্বর অঙ্ক ধরতে নেই। ধর একটা 15 নম্বরের অঙ্ক আরম্ভ করলাম, ধর অনেকটা টাইম লেগে গেল, ঠিক আছে? তো ব্যাপারটা কি হয়, এবং কিছু বুদ্ধিমান স্টুডেন্ট ছিল, ওরা খুবই ভালো নাম্বার পেয়েছিল, 70 করে পেয়েছিল, আগের পেপার কোশ্চেন পেপারে 70 পেয়ে গেছিল। কি করেছিল ওরা, ওরা আগে ওই গ্রুপ এ আর গ্রুপ বি করেছিল। এটাই নিয়ম, গ্রুপ এ আর গ্রুপ বি আগে করতে হয়। গ্রুপ এ আর গ্রুপ বি আগে ভালো করে করলে ওখানে কিন্তু নাম্বারটা উঠে যাবে, এটা মাথায় রাখতে হবে। কারণ গ্রুপ সি করতে গিয়ে যদি সময় না পাই, তাহলে কিন্তু গ্রুপ এ আর গ্রুপ বি ধরতে পারবো না। গ্রুপ এ তে থাকবে 15 নাম্বার, আর গ্রুপ বি তে থাকবে 20 নাম্বার। 15 আর 20 কত, 35 নাম্বার। আর এই 35টাই ছাক্কা তুলতে হয়, এই 35 ছাক্কা তুলতে হয়। এগুলো হচ্ছে এই ছোটখাটো জিনিসগুলো জেনে রাখতে হবে আগে। বারবার বলছি 35 মানে ছাক্কা তুলতে হবে, 35 মানে অ্যাটলিস্ট 25 তো আমার তুলতেই হবে, সিকিউর করতে হবে 35 এর মধ্যে। যাই হোক, আমি বলে দিলাম, আমি অঙ্কটাই করে দিচ্ছি। এগুলো তো মাথায় রাখতে হবে। আইএএস ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33, এখানে না তোকে দুটো জিনিস নিয়ে কথা বলে, একটা হলো বেসিক ইপিএস, আর একটাকে বলে ডাইলুটেড ইপিএস, ঠিক আছে? বেসিক ইপিএস আর একটা ডাইলুটেড ইপিএস। আমি যে সাজেশন অঙ্ক দিয়েছি ইপিএস এর, ওখানে অঙ্ক করলে হবে না। ইপিএস না একদম সোজা, কিচ্ছু না নিতে। আমি তোকে বলি এই ব্যাপারটা, ফর্মুলা কি হয় জানিস তো, লিভারেজ যে করে সেমনি পারবে। দেখ কি লিখছি, ইকুইটি আর্নিংস লিখতে পারিস। বেসিক ইপিএস বের করার ফর্মুলা কি, ইকুইটি আর্নিংস ডিভাইডেড বাই ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারস। ইকুইটি আর্নিংস লিখতে পারিস, ইকুইটি আর্নিংস ডিভাইড বাই ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তাহলে তো লিভারেজ করে দিলি প্রত্যেকে, ইকুইটি আর্নিংস ডিভাইডেড বাই, মেইন ক্লাসে করিয়েছিলাম, ছোট করে বলি, ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তাহলে কি লিখলাম, এটা বেসিক ইপিএস বের করার ফর্মুলা ইকুইটি, আর এখানে বেসিক ইপিএস বের করতে, এখানে বেসিক ইপিএস বের করতে বলি, ঠিক আছে? তো ডাইলুটেড ইপিএস বলেনি, ঠিক আছে? তো ডাইলুটেড ইপিএস বলেনি। তাহলে দেখ, তাহলে এই অঙ্কটা করেছি, দেখ অঙ্কটা কত ইজি লাগবে। দেখ তোরা তো এমনি তো জানিস ইপিএস, দেখ যদি না জানিস তোকে বলছি, যে কেউ যদি না জানিস, দেখ ব্যাপারগুলো কি হয়, ধর ওই লিভারেজ যেমন করতি না, ইবিআইটি দিয়ে দিত, এবিআইটি থেকে তুই কি বাদ দিতি, ইন্টারেস্ট বাদ দিতি, মনে করছে?
ইন্টারেস্ট বাদ দিয়ে কি করতি, ইবিটি করতি, এর থেকে কি বাদ দিতি, ট্যাক্স বাদ দিতি। কোন লিভারেজ কনসেপ্ট, কোন ট্যাক্স বাদ দিতি, ট্যাক্স বাদ দিয়ে কি হতো, টিএটি, টিএটি থেকে কি বাদ দিতি বল, প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিয়ে যেটা বেরোতো তাকেই তো বলতে ইকুইটি আর্নিংস। এবং 10 নম্বর পেয়ে গেল। এই অঙ্ক বেসিক, আর কিছু নেই, সত্যি আর কিছু নেই, সত্যি আর কিছু নেই। ইকুইটি আর্নিংস এই সিম্পল লিভারেজের কনসেপ্ট, ফুল লিভারেজের কনসেপ্ট। তো দেখ একটা অঙ্কটা দেখ, অঙ্কটা পুরো তুই বুঝতে পারবি কিছু করে। আর ইকুইটি আর্নিংস থেকে ওই 19 সাথে ভাগ করতে হয়, করতে হবে ইপিএস বের করতে, ওটাই তো দিয়েছে অঙ্কটা মধ্যে। কি দিয়েছে বলেছে কি দেখ, নেট প্রফিট, ও বাবা ওরা প্রফিট বিফোর ট্যাক্স বলে দিয়েছে, ও বিফোর ট্যাক্স বলে, ট্যাক্স বাদ দিতে আফটার ট্যাক্স বেরিয়ে যাবে, ডিভিডেন্ড বাদ দিতে ইকুইটি আর্নিং বেরিয়ে যাবে। নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে 10 টাকা পেয়ে 5 মিনিট লাগবে, 5 মিনিটস লাগে, এই অঙ্কটা 5 মিনিটস লাগে। আর এই বছর পরীক্ষায় এরকম পায় আসবে। কিন্তু দেখ তুই দেখ কি আসবে, 10 মার্কস আসবে, ভালো করে বুঝতে হবে তোকে কোশ্চেনটা, তাড়াহুড়ো করলে হবে না পরীক্ষায়, কোশ্চেনটা পড়ে বুঝতে ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? তো দেখ তাহলে কি করবো, অঙ্কটা করছি। প্রথমে কি লিখেছে বলো ওরা, প্রফিট বিফোর ট্যাক্স, তাই তো বলেছিল, লেখ প্রফিট বা নেট প্রফিট বিফোর ট্যাক্স কত টাকা বলেছিল দেখে লেখ, প্রফিট বিফোর ট্যাক্স টাকাটা লেখ দেখে 85,50,000, 85,50,000, ঠিক আছে, 85,50,000। এবার কি বলেছে, 85,50,000 হয়ে গেল আমাদের প্রফিট বিফোর ট্যাক্স। এর থেকে কি বাদ দেবো, ট্যাক্স বাদ দেবো, ট্যাক্স এর থেকে মাইনাস কর ট্যাক্স, এর থেকে মাইনাস কর ট্যাক্স। কত পার্সেন্ট, লাস্ট লাইনে বলেছিল ট্যাক্স কত পার্সেন্ট, ট্যাক্স বলেছিল 40%, লিখে দে 40% ট্যাক্স, এরপর 40% কর, 85,50,000 ইনটু 40%, কত হচ্ছে 34,20,000, মাইনাস করে দিই, মাইনাস করে 51,30,000, এটাকে বলা হয় প্রফিট আফটার ট্যাক্স, এটাকে বলা হয় প্রফিট আফটার ট্যাক্স। এবার এর থেকে মাইনাস করতে হবে কি, প্রেফারেন্স ডিভিডেন্ড। দেখ প্রেফারেন্স শেয়ার অঙ্ক বলেছিল, কত প্রেফারেন্স শেয়ার বলেছিল দেখ, এই দেখ বলছে 1 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার 8% ডিভিডেন্ড, তাহলে 1 লাখের আচ্ছা এখানে না 1 মিনিট একটু ঠান্ডা মাথায় বুঝবি, ঠান্ডা মাথায় তোরা বুঝিস। এখানে কি বলেছিল, এখানে বলেছিল নাম্বার অফ, এই মিস্টেক গুলো করলে হবে না, এগুলো ঠান্ডা মাথায় করতে হবে অঙ্কটা। নাম্বার অফ 8% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার অফ 10 ইচ, 1 লাখ, তার মানে 1 লাখটা শেয়ার ছিল, আর 10 টাকা করে মানে কত, 10 লাখ টাকা, আর 10 লাখ টাকার উপর 8% ডিভিডেন্ড, না 80,000, বুঝতে পারলি, 80,000 টাকা ডিভিডেন্ড। তাহলে লেখ এখানে 1 লাখ ইনটু 10 ইনটু 8%, মানে 10 লাখের 8%, 80,000 টাকা ডিভিডেন্ড। তাহলে কত হচ্ছে বল, 50,50,000, এটাকে বলা হয় কি, ইকুইটি আর্নিংস। এটাকে বলে ইকুইটি আর্নিংস, এটা লিখলাম কি। এবার বি দিয়ে কি লিখবে জানিস তো, আমরা যখন লিভারেজ করতাম তখন একটা কথা লিখতাম, তোর মনে আছে নিশ্চয়ই, যখন ডিভিশন করবি আরো ক্লিয়ার হয়ে যাবে তোদের, ওখানে কোথাও নাম্বার অফ ইকুইটি শেয়ার, আর এখানে না নাম্বার অফ ইকুইটি শেয়ার না, এখানে লিখবো ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার, এই হচ্ছে চেঞ্জ, ওয়েটেড, এখানে ওয়েট বলে কথা ইউজ করা হয়, ঠিক আছে, ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার। ওখানে কি থাকতো, ওখানে নরমাল ইকুইটি শেয়ার বলেই, আর এখানে ইকুইটি শেয়ার বারবার করে চেঞ্জ হবে, বছরের শুরুতে একটা থাকবে, আবার পরে ইস্যু হবে, এরকম অনেক কিছু বলে দেয়। লিখবো ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার, ঠিক আছে। দেখ কি বলেছে, ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার, আস্তে আস্তে করে দেবো, কোনো চিন্তা করতে হবে না তোকে। এই দেখ ইকুইটি শেয়ার কত ছিল, দেখ তো শুরুতে বলে দিয়েছিল, কোথায় খোঁজ, এই যে শুরুতে। আচ্ছা আমরা একটু ডায়াগ্রাম করার দরকার আছে, হ্যাঁ একটু ডায়াগ্রাম করার দরকার আছে, ডায়াগ্রাম করার দরকার আছে, একটু ডায়াগ্রাম করে বুঝিয়ে দিই, এই চারটা বুঝিয়ে দিই কি বলতে চেয়েছে। তো বলেছে কি দেখ, এখানে আমার ইয়ারটা কত বলেছে দেখ, 23-24, তাই তো 23-24 মানে কি হয়, 1/4/23 থেকে 31st March 24, এটাই তো আমাদের ইয়ার। এবার বছরের শুরুতে কত ছিল বল, ওরা কোশ্চেনে বলছে 1/4/23, মানে বছরের শুরুতে শেয়ার কতগুলো ছিল দেখ, পর 1/4/23 ছিল 20 লাখটা শেয়ার, 20 লাখটা শেয়ার, সরি 20 লাখটা শেয়ার, 20 লাখ শেয়ার ছিল বছরের শুরুতে, 20 লাখটা শেয়ার ছিল। আর কি বলেছে,
বলেছে প্রেফারেন্স শেয়ার বাদ দে, প্রেফারেন্স শেয়ার বাদ দে, প্রেফারেন্স শেয়ার না, ইকুইটি শেয়ার কথা হচ্ছে, ইকুইটি শেয়ার। এখানে আমাদের ফর্মুলা কি লেখা আছে? ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারস। প্রেফারেন্স শেয়ার কথা লেখাই নেই, কেন প্রেফারেন্স শেয়ার নিয়ে আসবি তুই? বলছে কি? বলছে কি দেখ, এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার ইস্যু 30/9/23 30/9/23 6 লাখ শেয়ার ইস্যু করেছে। তো ধর এটা মনে করলাম ডেট 30/9/23 6 লাখ শেয়ার ইস্যু করেছিস, তাই তো? আচ্ছা, হয়ে গেল। আর কি বলেছে? নাম্বার অফ ইকুইটি শেয়ার ইস্যু 1124 আবার 8 লাখ শেয়ার ইস্যু করেছিস। 1124 8 লাখ শেয়ার ইস্যু করেছিস। জানিস সিইউতে একবার অঙ্ক দিয়েছিল, কেমন দিয়েছিল জানিস তো? ভালো করে শুনবি। সিইউতে কেমন অঙ্ক দিয়েছিল, একবার বছরের শেষ দিন বলে দিয়েছিল। ঠিক আছে, বছরের শেষ দিন বলে দিয়েছিল। তো এটা তোকে মাথায় কিছু নেই, অঙ্কটার মধ্যে দেখ কিচ্ছু নেই। এখান থেকে তোকে ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারটা বের করতে হবে। বল, কেউ পারবি নিশ্চয়ই এটা করতে? দেখ, তো এখান থেকে উপরের পার্ট তো কিছু হলো না, এই পার্টটাই মেইন ব্যাপার। তো ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার কত বেরোবে বল? আগে যারা করেছিস তাদের নিশ্চয়ই পারবি, এবং বল ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ার কত হবে? 25 লাখ। দেখ, এই যে 20 লাখ টাকা, এই 20 লাখ টাকা কতদিন তুই 12 মাস পুরো খাটছে এটা। হ্যাঁ। এই 20 লাখ টাকা আমি যদি একটা একটা করে ভাবি, 20 লাখ টাকা, 20 টাকা কি 20 লাখ শেয়ার পুরো 12 মাস খাটছে। ঠিক আছে, 12 মাস করে তাহলে 12/12, তাহলে কত হচ্ছে? 20 লাখ টাকা। সরি, টাকা বলছি বারবার, 20 লাখ শেয়ার। তারপর এই 6 লাখ শেয়ার এখানে কত ছিল বল? 6 লাখ শেয়ার, এটা ক মাস খাটবে? এটা তো ক মাস খাটবে? এটা 30/9 থেকে 31 দিন, পুরো 6 মাস খাটবে। তাহলে কত হবে? 6/12, তাহলে কত হচ্ছে? 3 লাখ। তারপর 1/1/24 কতগুলো শেয়ার ছিল? এটা ক মাস খাটবে বল? 3 মাস। 3/12 কত হচ্ছে? 4 দিয়ে ভাগ কর, 2 লাখ। লাস্ট লাস্ট কিছু বলেছিল আর? না, কিছু বলেনি, সেখানেই শেষ। তাহলে কতগুলো শেয়ার তোর? 25 লাখ শেয়ার। এটা হচ্ছে ওয়েটেড নাম্বার। এইভাবে কত ওয়েটেড নাম্বার ইকুয়েশন। কঠিন লাগলো ব্যাপারটা? ওয়েটেড নাম্বার ইকুয়েশন নরমাল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। আমি দেখেছি অনেক বই থেকে কঠিন করে করেছে, বাট এটা সবচেয়ে বেশি ইজি। এই প্রসেসটা সবচেয়ে, টাইম লাইনটা সবচেয়ে বেস্ট ইজি। বেশ, যখনই করবি যাই না পরীক্ষা হলে, আমি বারবার বলি, অন্যান্য ক্লাসের কথাও বলছি, যখনই দেখবি অনেকগুলো ডেট থাকবে না, তুই টাইম লাইনে সাজিয়ে নিবি, সোজা লাগবে। তাহলে কত হলো? 25 লাখ। তো ভাগ করে দে, 50 লাখ 50 কে 25 লাখ দিয়ে ভাগ করে দে। 2.0 2.02। এটাকে বলা হয় a ভাগ b করে হলো ব্যাস। এইটা করলি তাহলে তোকে কিন্তু পুরো 10-এ 10 দিয়ে দেবে। দেখ, এটা করলি তো, কিন্তু তোকে মাথায় রাখতে হবে নিচের ওয়ার্কিং করে দেখাতে হবে এটা। এই যে এটা কিন্তু করে দেখাতে হবে, কি করে বেরোলো 25 লাখ, এটা করে দেখাতে হবে। অঙ্কের পাঠ বুঝতে পারলি ব্যাপারটা কেমন দিয়েছিল অঙ্কটা? এই অঙ্কটা শেষ হলো।